আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে দেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে দেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন। একই সাথে ফেসবুক এবং ওয়েবসাইট দুইটা থেকেই লাইভে আসি ভাই। তো আজকে আমরা ক্লাসটা শুরু করব ক্যালকুলেটর ট্রিক্সের উপরে। তো তোমাদের গত ক্লাসে বলছিলাম যে ক্যালকুলেটরগুলো রেডি রাখতে। ক্যালকুলেটরগুলো আছে তো হাতের সামনে, তো ক্যালকুলেটরগুলো হাতের সামনে রাখো। ক্যালকুলেটরগুলো আমি যেগুলো করব, আমি স্ক্রিনে ক্যালকুলেটর নিয়ে করব কিছু কাজ, সেগুলো তোমরা আমার সাথে সাথে করবা, ঠিক আছে? 991 EX থাকলেও হবে। আরেকটা মডেল হচ্ছে তোমাদের বলছিলাম FX ES প্লাসটা থাকলেও হবে, ঠিক আছে? এই দুইটা থাকলে, দুইটা যে কোনো একটা থাকলে হবে। যাদের CW আছে বা MS আছে, আমি বলবো এই দুইটার একটাও কালেকশনে রাখবা। ক্যালকুলেটর আগে পরে দুইটা লাগবেই তোমার। ক্যালকুলেটর আগে পরে দুইটা লাগবেই। বড় বা মেজর এক্সামগুলোতে তুমি কিন্তু একটা ক্যালকুলেটর নিয়ে গেলে, যদি কোনো কারণে এটা মেশিন তো আলটিমেটলি, যদি কোনো কারণে ওইটা ত্রুটিপ্রাপ্ত হয় বা ওইটা দিয়ে কাজ না করতে পারো, তাহলে কিন্তু তোমার আরেকটা ক্যালকুলেটর ব্যাকআপ হিসাবে মাস্ট লাগবে, ঠিক আছে? সো যারা 991 CW কিনছো তাদেরকেও আমি বলবো যে এই দুইটার যে কোনো একটা কিনিও সাথে, ঠিক আছে? আর 991 CW নিয়েও আমি তোমাদেরকে আলাদা করে ভিডিও হিসেবে কিছু জিনিস দিয়ে দিব, ঠিক আছে? আর আমি যেই জিনিসগুলো করতেছি সেগুলো 991 CW দিয়েও করা যায়। আর MS-টা আপাতত আমি ইউজ করতে না বলবো। MS-টা মানে ব্যাকডেটেড হয়ে গেছে আর কি অনেক, ঠিক আছে? এখন বলছো যে MS-টা আছে, আমি কি করব? 570টা আছে, তো হ্যাঁ তুমি করতে পারবা। তুমি দেখবা যে মোটামুটি অপারেশনটা করা যায়, কিন্তু একটু অন্য কয়েকটা সুইচ ক্লিক করতে হয় আর কি। তুমি একটু ঘাটাঘাটি করলেই তুমি দেখবা যে ওই জিনিসগুলো করা যায়, বাট বেশি সংখ্যক ক্লিকের প্রয়োজন, ঠিক আছে? ওকে ফাইন। আর ক্যালকুলেটরের যে ক্লাসটা হবে, এই ক্লাসটা আমি তোমাদের গতকালও বলছি, গত ক্লাসেও বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা আমি নিজেকে এভাবে বলি যে বুয়েটে চান্স পাওয়ার ক্ষেত্রে আমার ক্যালকুলেটরের ক্রেডিট হাফ, আমার নিজের ক্রেডিট হাফ। হ্যাঁ, সো এই জিনিসটা এরকম, ঠিক আছে? তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো, আমরা শুরু করতেছি, ঠিক আছে? ওকে, আমি একটু আমার ক্যালকুলেটরগুলো ওপেন করি স্ক্রিনে, ওয়েট। আমি একই অপারেশন দুইটা ক্যালকুলেটর দিয়ে দেখাবো, কেমন? ওকে, প্রথমে এটা দিয়ে দেখাবো, হ্যাঁ, তারপরে EX দিয়েও কিভাবে করতে হয় সেটাও বলে দিব তোমাদেরকে। ঠিক আছে, আশা করি স্ক্রিনটা দেখা দিতেছে। স্ক্রিনটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, প্রথমে একদম বেসিক অপারেশনগুলো দেখবো, একদম বেসিক। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, ফিজিক্সে আমরা পড়াচ্ছি, ফিজিক্সের ক্ষেত্রে অনেকেই ভাবে SSC থেকে HSC-তে ওঠার পরে ম্যাথ যখন সলভ করে লাইন বাই লাইন হিসাব দেখাইতে হয়। আসলে এটা না, তোমার কিন্তু লাইন বাই লাইন হিসাব দেখাইতে হবে না। মানে তুমি হিসাব দেখানোর ক্ষেত্রে ক্যালকুলেটর, মানে তুমি একটা সমীকরণ লিখলাম, মানে সূত্র লিখলাম, সূত্রের পরের লাইনের ডাটাগুলো কোনটার সাথে কোনটা গুণ হচ্ছে সেটা লিখলাম, মান বসাইলে আর কি, জলকগুলার পরের লাইনেই তুমি অ্যান্সার লিখে দিবা। তুমি এখানে মাঝখানে কি করছো অত ডিটেলস, যোগ হয়েছে এই দুইটা, ব্র্যাকেটের মধ্যে এই দুইটা ছিল, এই দুইটা যোগ হয়েছে, তারপরে এত হয়েছে, তারপরে এটার সাথে গুণ হয়েছে, ভাই এটার জন্য ফিজিক্সে তোমার আলাদা কোনো মার্কস থাকবে না। ফিজিক্স পারো কি না সেটা তোমার কাছে জানতে চাচ্ছে স্যাররা। তো ফিজিক্স পারো কিনা এটার ক্ষেত্রে তুমি সমীকরণ সমাধান করা পারো কিনা সেটার কিন্তু কোনো মানে আলাদা মার্কস নাই। তো এটা যত কম লিখে পারা যায়। ফার্স্ট ভুল যেটা করে HSC লেভেলে উঠে স্টুডেন্টসরা, খুব ডিটেলসে লিখতে চায়, কারণ ছোটোবেলার অভ্যাস। এখানে দেয়া আছে, আমরা জানি, এই যে জিনিসগুলো, এই ফর্মালিটিগুলো এমনভাবে মেনটেন করে যে দেয়া আছে M=এত, A=এত, এত ডিটেলস লাগবে না। 3 লাইন লিখবা, সূত্র, মান বসানো, সলিউশন, আর কিছু না। 3 লাইন, জাস্ট 3 লাইন। 3 লাইনের মধ্যে তোমার ম্যাথ সারবে বা একটা হিসাব সারবে, ঠিক আছে? এই জিনিসটা থেকে বের হও, ঠিক আছে? এই জিনিসটা থেকে বের হলে তুমি দেখবা যে তোমার ক্যালকুলেশন, তোমার প্রসেসিং, বিভিন্ন ম্যাথ অনেক ফাস্ট হচ্ছে, ব্রেইনটাও অনেক ফাস্ট কাজ করবে, ঠিক আছে? তো আমরা এই ক্যালকুলেটরের যে ট্রিক্সগুলো লিখতেছি, অনেকেই বলে যে ভাইয়া এইগুলা করলে মার্কস দিবে, তো স্যাররা মার্কস দিবে। ভাই আমরা সবাই এভাবে করে আসছি, আমাদের যারা স্টুডেন্টস ছিল সবাই মোটামুটি এভাবে করে আসছে, সবাই আল্লাহর রহমতে মার্কস পাইছে। সো মার্কস দিবে তো, বা এই জিনিসগুলো নিয়ে ভাবা দরকার নেই। ক্যালকুলেটর যেই টেকনিকগুলো দেখাবো সেগুলো একদম হুবহু ফলো করে ফেলবা, ঠিক আছে? তো শুরু করি আমরা একদম বেসিক জিনিসটা দিয়ে শুরু করি। আমার কাছে মনে হয় এটা অনেকেই অলরেডি পারো বা জানার কথা। আমরা প্রথমে সমীকরণ সমাধান নিয়ে কাজ করব।
সমীকরণ সমাধান নিয়ে কাজ করব। আমরা একদম বেসিক সমীকরণ, অর্থাৎ একঘাতী দুই চলক বিশিষ্ট, এইগুলো তোমরা ম্যাথেও ইউজ করছো, ফিজিক্সেও অনেক ক্ষেত্রে তুমি দেখবা যে দুইটা সমীকরণ দাঁড় করানো হয়েছে, দুইটা সমীকরণ দাঁড় করায় দেন দুইটা চলক আছে, ওই দুইটা চলকের মান তোমার বের করতে হবে। যেমন ধরো এখানে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইজ ইকুয়াল টু 0.1 মিটার আসছে, 6/7 ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইজ ইকুয়াল টু 0 আসছে। আমি কিন্তু যতগুলা এক্সাম্পল এখানে আনছি সবগুলো ফিজিক্সের এক্সাম্পল, সবগুলো ফিজিক্সের এক্সাম্পল। তুমি এগুলা তুমি সামনে যখন করতে যাবা তুমি দেখবা যে এই টাইপের জিনিসগুলো পাচ্ছ, এগুলো ফিজিক্সের এক্সাম্পল আর কি সব, ঠিক আছে? ধরো একটা ম্যাথ করতে যেয়ে তুমি এরকম দুইটা সমীকরণ পাইছো, ল্যামডা কিউ ল্যামডা পি এইগুলার মান বের করতে বলছে। তো এটা তুমি ক্যালকুলেটরে মানে তোমার পরীক্ষার খাতায় কতটুকু লিখবা জানো? এই পর্যন্ত আসার পরে পরের লাইনটা হবে এরকম, ক্যালকুলেটরে কথাটা লিখতেও পারো নাও লিখতে পারো, হ্যাঁ এটা লিখতেও পারো নাও লিখতে পারো, সমাধান করে পাই। অনেকে এটাতে বজ্র গুণন অপনয়ন প্রতিস্থাপন এগুলো করতে যাবে, ভাই এগুলো করার দরকার নেই। একবারে তুমি সমাধান করে পাই, সমাধান করে পাই কি ল্যামডা কিউ এর মান বের করবে, ল্যামডা কিউ ইজ ইকুয়াল টু এত, ল্যামডা পি ইজ ইকুয়াল টু এত। ফিজিক্সে জাস্ট এইটুকু প্রকাশিত হবে, এর বেশি কম আর কিছু লেখা দরকার নেই। এই সমীকরণগুলো আসছে একটা ম্যাথ করে, যে ধরো এই ল্যামডা কিউ কিছু কিছু ভাবে পাইছো, এরপরের জাস্ট এই দুই লাইন, এরপরে তোমার সমাধানটা চলে আসবে। এখন সমাধানটা কিভাবে করব? প্রথমে আমরা ইয়াতে চলে যাই, এটা তোমরা অনেকেই পারার কথা, এটা একদম সহজ। তোমরা কি করবা দেখো, ক্যালকুলেটরটা নিছো হাতে, ওকে ইএক্স দিয়েও দেখাবো, ইএস প্লাস দিয়েও দেখাবো, আগে ইএস প্লাস দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি সমীকরণ সমাধান করার জন্য প্রথমে এই যে মোড বাটনটা আছে, এই মোড বাটনটাতে ক্লিক করব, ক্লিক করলাম মোড বাটনটাতে। তারপরে 5 নাম্বারে ইকিউএন ইকুয়েশন, এটার শর্ট ফর্ম হচ্ছে ইকিউএন, 5 নাম্বারটা ক্লিক করলে ইকিউএন এ চলে যাব, গেলাম। যাবার পরে আমার এটা কি এক ঘাতি মানে পাওয়ার কত করে এগুলার 1 করে, দুইটা চলক। তো আমি এখানে খুঁজবো কোনটা, দেখো প্রথমটাই এক্স ওয়াই এখানে চলক বোঝায়, অর্থাৎ আননোন, যেগুলো মান বের করব। তাহলে এখানে কি দুইটা আননোন, পাওয়ার আছে এগুলাতে, পাওয়ার নাই, পাওয়ার 1 করে আর কি, পাওয়ার নাই বলতে পাওয়ার 1 করে আছে, একঘাতি, হ্যাঁ? তাহলে আমার এই প্রথম ক্রাইটেরিয়া, প্রথম টাইপের সমীকরণ এটা, ঠিক আছে? বাকিগুলোর সাথে দেখো মিলে না, এখানে তিনটা চলক, এখানে স্কোয়ার আছে, পাওয়ার আছে, এখানে কিউব আছে, পাওয়ার আছে, তো প্রথমটা আমি দিলাম। দেওয়ার পরে আমাকে এখানে সহগগুলা বসাইতে হবে। এই সহগগুলা বসানোর সময় মেজরিটি স্টুডেন্ট যেটা ভুল করে সেটা হচ্ছে সমীকরণটা সাজানোর ক্ষেত্রে। খেয়াল করি, আবার আমি একটু আসি প্রথম থেকে, মোডে গেছি না, 5-এ গেছি ইকুয়েশন। এইখানে দেখো ঠিক যেইভাবে সাজানো আছে, কিভাবে আছে, দুইটা চলক সমান সমানের এক পাশে, আর কনস্ট্যান্ট বা ধ্রুব রাশিটা যেটার মধ্যে কোনো চলক নাই সেটা সমান সমানের আরেক পাশে। আমি কিন্তু সাজাইতেও হবে এইভাবে। অনেকে এই 0.1টাকে বাম পাশে দিলে কিন্তু -0.1, ভাই এইভাবেই সাজাইতে হবে, সমান সমানের ওপাশে কনস্ট্যান্ট রাখতে হবে, বাম পাশে হচ্ছে কি চলকগুলো রাখতে হবে। তাহলে আমি এইভাবেই কিন্তু সাজানো আছে, এইভাবেই কিন্তু সাজানো আছে, ঠিক আছে? তোমার যদি এইভাবে কোনো সময় সাজানো না থাকে, তুমি ক্যালকুলেটর ফরম্যাটে সাজাই নিবা, ক্যালকুলেটরে কনস্ট্যান্ট এক পাশে রাখতে বলছে সমান সমানের, আমি রাখছি, ওকে। গেলাম প্রথম সমীকরণ। এখন ল্যামডা কিউ এর সহগ কত ভাইয়া? প্রথম সমীকরণটার দিকে তাকাও, ল্যামডা কিউ এর সহগ কত? 1 দিয়ে দিলাম, 1 ইকুয়াল টু দিয়ে ল্যামডা পি দ্বিতীয় চলকের সহগ কত? মাইনাস আছে, -1, তাহলে -1, অনেকে এই মাইনাসটা দিতে ভুলে যায়। তারপরে সমান সমানের এই পাশে যে কনস্ট্যান্ট আছে সেটার মান কত? 0.1 দিয়ে দিলাম, তাহলে 1 - 1 0.1। নিচেরটাতে আসি, দ্বিতীয় সমীকরণে 6/7 হচ্ছে প্রথম চলকের সহগ, 6 ভাগ 7 দিলাম। ল্যামডা পি এর সহগ কত? -1 দিলাম, সমান সমানের এই পাশে কোন রাশিটা, কোন পদটা আছে? 0 দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমার সমীকরণগুলা, তো না হইলে সহগগুলা ইকুয়াল দিব, ইকুয়াল দিলে আমার দেখো অ্যান্সার চলে আসছে না? অ্যান্সার কত আসছে? 7/10 অর্থাৎ 0.7। এইভাবে তুমি দেখে নিতে পারো পয়েন্ট দশমিকে কত, ভগ্নাংশ থেকে দশমিক, হ্যাঁ? আবার ইকুয়াল যদি দাও, এক্স 0.7 আসছে আর ওয়াই 0.6 আসছে। এখানে খেয়াল রাখতে হবে এক্স কে তুমি যেটাকে সমীকরণে প্রথম চলক হিসেবে রাখছো, মানে আমার এখানে এটা ল্যামডা কিউ, তাহলে এটা হচ্ছে 0.7, আর ওয়াই যেটা আসছে 0.6, শেষ। বাস, ফিজিক্সে তুমি এইরকম ভাবে, এটা যেহেতু একটা তরঙ্গ দৈর্ঘ্য জাতীয় রাশি, তরঙ্গ দৈর্ঘ্যের একক মানে অর্থাৎ মিটার দিয়ে দিলাম, হ্যাঁ, বাস শেষ। তাহলে আমরা এই টাইপের সমীকরণগুলো ইনশাআল্লাহ সলভ করতে পারবো, ঠিক আছে? ওকে। একই জিনিসটা তুমি যদি কি ক্যালকুলেটরে করতে চাও, একই জিনিসটা তুমি যদি ইএক্স ক্যালকুলেটরে করতে চাও, ইএক্স ক্যালকুলেটরে একটু যাই ভাইয়া।
এটা একটু বড় করে দিই। ওকে, ইএক্স ক্যালকুলেটর সেম জিনিস, কোনো পার্থক্য কিছু নাই। ওকে দেখো, ইএক্স ক্যালকুলেটর সেম, তুমি এখানে দেখো মোডে যাবা, এই যে মোড, সেম ভাবে সেম মোডে গেলাম। এখানে তোমার 5 নম্বরে ইকুয়েশন নাই, ইকুয়েশনে যাইতে হবে, একটু নিচে যাও, নিচে যাও, তুমি নিজেই দেখবে যে এ, এই যে এ যেটা এর মধ্যে দেখো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0, মানে সমীকরণ, এটা এটা হচ্ছে মানে অসমতা, আর এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে? তাহলে আমার সমীকরণ অর্থাৎ এ তে যাব, এ কি এটা, এটাতে গেলাম। এখন সাইমল ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন। সাইমল ইকুয়েশন হচ্ছে তোমার পাওয়ার 1 করে, পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী আর কি, মানে তোমার পাওয়ার 1 এর অধিক, ঠিক আছে? সো আমার এটা কি সমীকরণ, পাওয়ার 1 করে। সাইমল ইকুয়েশনে আমি গেলাম, যাবার পরে আমার এখানে জানতে চাইছে আননোন কয়টা, আমার এখানে আননোন 2টা, তো আমি এখানে 2 ক্লিক করব। 2 আননোন কিন্তু 2 থেকে 4 পর্যন্ত আমি ক্লিক করতে পারি। ইএক্সটা আমার পছন্দ, এই কারণে ইএক্সে তুমি 4টা সমীকরণ, 4টা আননোন পর্যন্ত সমাধান করতে পারো, এর জন্য ইএক্সটা আমার ভালো লাগে, পার্সোনাল প্রেফারেন্স তুমি যদি বলো, হ্যাঁ? তো গেলাম, তারপরে এখন 2 সমীকরণ 2 আননোন, এখানে দেখো সুন্দর করে সমীকরণ ফরম্যাটেই সাজানো আছে, জাস্ট একইভাবে সহগগুলা তুলে দিব, 1 -1, তারপরে কত 0.1, ঠিক আছে, তুলে দিলাম। তারপরে দ্বিতীয়টাতে সহগগুলো তুলে দিব, 6/7 দিলাম, তারপরে কি ল্যামডা পি এর সহগ -1 দিলাম, আর এটা কত 0 দিলাম। ওকে, দেওয়া শেষ, ইকুয়াল প্রেস করব, অ্যান্সার চলে আসছে, একই অ্যান্সার, ঠিক আছে? ইকুয়াল প্রেস করব, অ্যান্সার চলে আসছে, একই অ্যান্সার, বুঝছো? তাহলে এইখানে কিন্তু সাইমল ইকুয়েশনে যাওয়ার পরে তুমি পাওয়ার চুজ, মানে কয়টা আননোন চুজ করতে পারো। আমার এখানে 2টা আননোন ছিল, 2টা চুজ করছি। 3টা আননোন যদি থাকতো, পরের ম্যাটটাই দেখবো, 3টা চুজ করব। 4টা আননোন থাকলে 4টা চুজ করব, মানে 4 সমীকরণ 4 আননোন, এই জিনিসটা থাকলে আমি 4 চুজ করব, বুঝছো? ওকে, আরেকটা জিনিস মাথায় রাখিও, বলো তো দেখি, একটা সমীকরণ থেকে কয়টা আননোনের মান বের করা যায়? একটা সমীকরণ থেকে কয়টা আননোন রাশির মান বের করা যায়? একটা। 2টা সমীকরণ থেকে 2টা আননোন রাশির মান বের করা যায়। 3টা সমীকরণ থেকে 3টা আননোনের মান বের করা যায়, মানে তোমার যত সংখ্যক আননোন ঠিক তত সংখ্যক সমীকরণ লাগবে, বুঝছো? মানে আননোন আর সমীকরণের রিলেশনশিপটা এরকম, মানে তুমি ধরো তোমার 3টা অজানা রাশি বের করতে হবে, 3টা চলক মান বের করতে হবে, আমি এখানে ল্যামডা কিউ ল্যামডা পি বের করছি, 2টা বের করছি, তাই 2টা সমীকরণ আমার লাগতোই, ঠিক আছে? সো এই জিনিসটা একটা আইডিয়া, এটা একটা কনসেপ্ট, মাথায় রাখি। ওকে ফাইন। আচ্ছা, এরপরেরটাতে আমরা যাই, এরপরেরটা কি আমার 3 সমীকরণ 3 আননোন, এটা চলতরিতের একটা ম্যাথ, চলতরিতের কারশফের সূত্র তোমরা শিখবা সামনে, কারশফের সূত্র অ্যাপ্লাই করার পরে আমার এরকম 3টা সমীকরণ আসছে, এগুলা কি তড়িৎ প্রবাহের মান I1 I2 I3, ঠিক আছে? ধরো একটা সার্কিট সলভ করে এরকম একটা পর্যায়ে আসো, তারপরে তোমার কি করতে হবে, এই সার্কিটের প্রতিটা ব্রাঞ্চে প্রবাহ কত সেটা বের করতে হবে আর কি, মানে এই সমীকরণগুলো সমাধান করতে হবে। একই লেখা লিখবা, তোমার লেখাটা কি হবে, সমাধান করে পাই বা ক্যালকুলেটর সমাধান করে পাই, শুধু সমাধান করে লিখলেও হয়, ঠিক আছে? যত শর্টে সারতে পারো, এই লেখা এই ফর্মালিটি এগুলোতে বেশিরভাগ স্টুডেন্ট টাইম স্পেন্ড করে অনেক, অ্যান্ড এই টাইম স্পেন্ড করে কোনো নাম্বারও আসে না, হুদাই হচ্ছে সময় নষ্ট, পরের ম্যাথগুলোর জন্য টাইম কম পায়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ইএক্স দিয়ে শুরু করি, যেহেতু ইএক্সটা ওপেন করা আছে, হ্যাঁ? তাহলে আবারও কি মোডে গেলাম, কিসে গেলাম, মোডে গেলাম, আবার কি এই যে এ ইকুয়েশন ফাংশন, হ্যাঁ, এ তে ক্লিক করব, ক্লিক করলাম। সাইমল ইকুয়েশন, কারণ পাওয়ার কত করে এগুলার 1 করে, চলকগুলার পাওয়ার কত 1 করে, আননোন কয়টা 3টা, এখন 3 ক্লিক করব, 3 ক্লিক করলাম, তারপরে তুমি জাস্ট কি করবা, সবগুলো তুলে দিবা, 1 বলতে পারো আগেরটার মতনই, -1, তারপরে হচ্ছে নিচেরটাতে 30, মানে প্রথম সমীকরণ কিন্তু শেষ, হ্যাঁ? আচ্ছা, প্রথম সমীকরণে একটা, হ্যাঁ এটা হবে 0 0, তাহলে 1 -1 0 তুলে ফেললাম প্রথম সারিতে। দ্বিতীয় সমীকরণটা তুলবো কোথায়, দ্বিতীয় সারিতে, কত 30, তারপরে কত 0, তারপরে কত 15, তারপরে কত 15, ওকে তুললাম, তারপরটা কত 0, তারপরটা কত 25, তারপরটা কত -15, তারপরটা কত -20, ওকে সমান সমানের ওই পাশে -20। তো আমরা জাস্ট সহগগুলো তুলে ফেলছি, ইকুয়াল প্রেস করবো, একটার পর একটা দিয়ে দিবে আমাকে। x/y আসছে 4/21, x আসছে 4/21, x মানে কি আমার প্রথম চলক কে I1, 4/21। এরপর দ্বিতীয়টা কত
-3/7 -3/7 -3/7, হ্যাঁ। তারপরে তৃতীয়টা কত, 13/21, হ্যাঁ, 13/21। ওকে, এগুলা অ্যাম্পিয়ারে একক, অ্যাম্পিয়ার 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 দিয়ে দিছি, ঠিক আছে, বাস শেষ। আমরা তাহলে এই জিনিসটা পারবো না, এই ক্যালকুলেটর পারবো। এখন ওই ক্যালকুলেটর আসি, ওই ক্যালকুলেটর নতুন কিছু নাই, খুব বেশি কিছু দেখানো আসলে প্রয়োজন নাই ওই ক্যালকুলেটর। তারপর আমি একটু ছোট করে জাস্ট যাচ্ছি তোমাদের জন্য। ওকে, তাহলে এখানে কিভাবে যাবা, মোডে যাবা প্রথমে এই জিনিসটা সমাধান করার জন্য। দাঁড়াও এটাতে যাই, এই জিনিসটা সমাধান করার জন্য কি করবা, মোডে গেলাম, মোডে গেলাম। যাওয়ার পরে 5 নাম্বার ইকুয়েশন গেলাম, জাস্ট খুঁজবো 3 চলক আছে কোথায়, এক্স ওয়াই জেড, এই যে 2 নাম্বারটাতে। এই ফরম্যাটেই কিন্তু সাজাইতে হবে, এই ফরম্যাটেই কিন্তু সাজানো আছে। দেখো সমান সমানের এই পাশে কিন্তু ধ্রুব রাশিটা, সমান সমানের এই পাশে ধ্রুব রাশি মানে কি, চলক নাই যেগুলোতে, এগুলোতে চলক আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, ঠিক আছে। ক্যালকুলেটর এক্স ওয়াই জেড কে চলক হিসেবে চেনে, ঠিক আছে। এ বি সি ডি এগুলাকে সহগ হিসেবে চেনে বা ধ্রুব রাশি হিসেবে চেনে, ঠিক আছে। ওকে, তাহলে আমি 2 নাম্বারটা দিয়ে সেম পরের কাজ দেখাইতে হবে, হবে না। তুমি জাস্ট এই সহগগুলা বসাবা, ঠিক আগের মতো সহগগুলা বসাবা, এই আনসারই আসবে। তাই আমি এটা দেখাচ্ছি না, সেম জিনিস, জাস্ট সহগগুলা বসাইলে কিন্তু পারবা, রাইট। এটা কিন্তু নতুন কিছু না, একদম সেম। এটা তোমরা নিজেরা ট্রাই করবা। আমি যা যা করাচ্ছি সেগুলো কিন্তু এখন নিজেরা ট্রাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটাতে আসো, এর পরেরটাতে আসো। এখন আমরা দ্বিঘাতী সমীকরণ সমাধান, ধরো একটা ম্যাথ করতে যে তুমি, ম্যাথ মানে কি, ফিজিক্সের ম্যাথেও তুমি দেখবে এরকম একটা সিচুয়েশনে আসছো। ওকে, 2x² + 140x + 700 = 0। আগেরগুলার সাথে এটার পার্থক্য কি, এখানে কয়টা চলক ভাইয়া, একটাই চলক। এখানে সমীকরণ কয়টা, একটাই, কিন্তু পাওয়ার আছে, মানে চলকটার সাথে কি পাওয়ার আছে, পাওয়ার কত, 2, মানে হাইয়েস্ট পাওয়ারটা কত, 2, দ্বিঘাতী সমীকরণ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এটা যদি সমাধান করতে চাই, তাহলে আমরা মোডে গেলাম। যাওয়ার পরে আমি প্রথমে ইএস প্লাসেরটা দেখাচ্ছি, কেমন, মোডে গেছি। এটা তো একটা ইকুয়েশন সমাধান করছি, রাইট। তো ইকিউএন ইকুয়েশনে যাব, 5 নাম্বার দ্বিঘাতী সমীকরণ, তাহলে পাওয়ার 2 কোনটা, 3 নাম্বারটা দেখো, a x² + bx + c = 0। তুমি খেয়াল রাখবা এই ফর্মেটেই সাজাইছো কিনা। অনেকে এই 700টাকে এই পাশে রাখলে -700 হিসেবে বসায় দেয়, এটা কিন্তু গুরুতর ভুল। ক্যালকুলেটরে ঠিক যেই ফরম্যাটে সাজানো আছে সেই ফরম্যাটেই তোমার সাজাইতে হবে, ঠিক আছে। সমান সমানের পাশে 0 এই হিসাবেই রাখতে হবে, এইভাবেই রাখছি আমি। তো 3 নাম্বারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন জাস্ট সহগগুলো বসাই দিব। 2 বসাইলাম, 140 বসাবো, তারপরে কত, 700 বসাবো, বসাইলাম, শেষ, ইকুয়াল দিব। এখন কিন্তু 2টা সমাধান আসবে, কয়টা আসবে, 2টা। x1 একটা সমাধান আসছে, x2 আরেকটা সমাধান আসছে, মানে তোমার কয়টা সমাধান আসলো, আলটিমেটলি 2টা সমাধান চলে আসছে, 2টা সমাধান চলে আসছে, ঠিক আছে। তো কারণ কি, এক দ্বিঘাতী সমীকরণ একটা চলক থাকলে ওই একটা চলকের মান কয়টা আসে, 2টা আসে। পাওয়ার যত, মান কিন্তু তত। অনেকেই ভাবে যে এই যে x² = 5 যদি হয়, হ্যাঁ, তাহলে x = কত, +5 - মানে 2টা আসতেছে। তো আমার এখানেও 2টাই আসছে, আমার এখানেও 2টাই আলাদাভাবে আসছে। অনেক ক্ষেত্রে তোমরা সমাধান করার সময় দেখবা, ধরো সামনে আমি করাবো এরকম কিছু, যে x⁵ টাইপের কিছু সমীকরণ আছে, আছে। আমি কিন্তু কিছু কিছু বেসিকও শেখাচ্ছি, ঠিক আছে। এখানে তুমি সমাধান করবা, x এর কয়টা মান আসবে, কয়টা মান আসবে ভাইয়া, কয়টা মান আসবে, 5টা মান আসবে। এখন এটা কিন্তু বলি নাই 5টা ইউনিক মান আসবে, 5টা একই আসতে পারে। ধরো সাপোজ x এর এটা সমাধান করে একটা আসলো 3, একটা আসলো 0, আর একটা আসলো 5। তুমি বলতে পারো ভাইয়া 5টা আসে নাই, 3টা আসছে। কেন 3টা? কারণ এমনও হয় মাঝে মাঝে এই রকম, মানে জিনিসটা আসলে এরকম না, জিনিসটা হয়তো এরকম আসছে, 3 2টা আসছে, 2বার 3-এ যে সমাধান হয়েছে, একবার 0-তে সমাধান হয়েছে, 2বার হয়তো 5-এ সমাধান হয়েছে, হ্যাঁ, বুঝছো। তো এরকমও হতে পারে, মানে বেসিক্যালি ইউনিক হয়তো সলিউশন পাইছো 3টা, কিন্তু আসলে সলিউশন সংখ্যা হচ্ছে 5টাই, 2বার 3 আসছে। এখন 2বার 3 বা এগুলো আসলে কিভাবে হয়, আমি তোমাদের সমীকরণ সমাধান আসলে বেসিকটা একটু বোঝাই। সমীকরণ জিনিসটা কি বোঝো তো, মানে ফাংশন বা সমীকরণ জিনিসটা কি বোঝো তো, ফাংশন অফ এক্স, এটাই তো। মানে এইটাকে আমি ফাংশন অফ এক্স বলতে পারি কিনা একটা, মানে এটাকে আমি একটা ফাংশন অফ এক্স বলতে পারি কিনা, বলতে তো পারি, তাই না। আমি তো এটাকেই সমাধান করতেছি। ফাংশন অফ এক্স = 0 হয় কিসের জন্য,
ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হয় কিসের জন্য? এক্স এর কত মানের জন্য? সেটাকেই তো আমরা সমাধান বলি। এই যে এক্স ইজ ইকুয়াল টু 3, 0, 5, এই মানগুলো আসলে কি? এক্স এর মান এইগুলা বসাইলে ইকুয়াল টু 0 আসবে, তাই তো? এক্স এর সমাধান যেটাই, এক্স এর মান এগুলো যদি বসাও তাহলে এগুলো হিসাব করলে, বাম পক্ষ হিসাব করলে দেখবা 0 আসছে, ডান পক্ষের সমান আসছে, তাই তো? তো সমীকরণ সমাধান জিনিসটা আসলে একটা গ্রাফ দিয়ে খুব সুন্দর বোঝা যায়। ওয়াই অক্ষে ফাংশন অফ এক্স, মানে ফাংশন অফ এক্স বলতে কিন্তু এই জিনিসটা, হ্যাঁ, আর এক্স অক্ষে শুধু এক্স, মানে শুধু এক্স অক্ষে শুধু এক্স বলতে কি বোঝাচ্ছে? এক্স অক্ষে শুধু এক্স বলতে বোঝাচ্ছি এই জিনিসটা, শুধু এই জিনিসটা, শুধু এই জিনিসটা, ওকে? এক্স এর মান কত কত বসাইলে সমান সমানে শূন্য আসে, সেটাই তো সমাধান, তাই না? এক্স এর মান কত বসাইলে ফাংশন অফ এক্স এর মান শূন্য হবে, সেটাকেই তো সমাধান বলি। তো এই জিনিসটাকে ভিজুয়ালি তুমি যদি দেখো, আমি বললাম কি 2 বার 3-এ 0 হয়, তাহলে জিনিসটা আসলে এরকম, মানে যদি এরকম একটা কন্ডিশন হয়, তাহলে এখানে ধরো 3, এক্স এর মান যখন, এক্স এর মান 0 যখন, আর এক্স এর মান 5 যখন, এটার তো একটা গ্রাফ হবে, রাইট? এই যে এই সমীকরণ যেটাই হোক, আমি লিখি নাই, কিন্তু এটা একটা গ্রাফ তো হবে, একটা ফাংশন অফ এক্স এর গ্রাফ তো পাবো, মানে এক্স এর মান 1 বসাইলে এটার একটা মান আসবে, এক্স এর মান 2 বসাইলে এর একটা মান আসবে। তো এই গ্রাফটা হবে অনেকটা দেখতে এরকম, মানে আমি একটা কনসেপ্ট দেখাচ্ছি আর কি, হ্যাঁ, এরকম ধরো, সাপোজ এরকম, এন্ড ধরো এটা ঘুরে, আবার ধরো এই যে ঘুরে সামহাও আবার আরেকটা জায়গায় এরকম, আবার আরেকটা জায়গায় এরকম। তাহলে দেখো জিনিসটা দাঁড়াইলো কি, ফাংশন অফ এক্স এর মান শূন্য কোন কোন জায়গায়? 0-তে এক্স এর মান যখন শূন্য, তখন ফাংশন অফ এক্স শূন্য, কারণ এই পয়েন্টের স্থানাঙ্ক কত? 0,0, ওকে? আবার 3 অক্ষরটাতে, অর্থাৎ 3 এক্স এর মান যখন, তখন কিন্তু 2 বার শূন্য হয়েছে, একবার এইভাবে শূন্য হয়েছে, একবার এইভাবে শূন্য হয়েছে, তাহলে 3 কিন্তু 2 বার আসছে। এর জন্য আমি বলছি 3 মানটা একটা মানই, কিন্তু 3 মানের জন্য 2 বার এখানে ইন্টারসেক্ট করে, 2 বার গ্রাফটা ইন্টারসেক্ট করে, 2 বার গ্রাফটা কি শূন্য সাথে মিলিত হয়, বুঝছো? 5-এর ক্ষেত্রেও দেখো 2 বার, একবার এমনে মিলছে, একবার এমনে মিলছে, সো 2 বার এখানে ইন্টারসেক্ট করে, 2 বার এখানে মিলে, ঠিক আছে? বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, তো আমি একটু কনসেপ্টটা বোঝালাম, এখন আমি আবার ক্যালকুলেটরে ফেরত আসি, একটু ক্যালকুলেটরে ফেরত আসি, ঠিক আছে? তাহলে কি শিখলাম এখানে? বেসিকটা, এক্স টু দি পাওয়ার, পাওয়ার যত, সমাধান সংখ্যা তত, কিন্তু ইউনিক সমাধান এটা নাও হইতে পারে, একই মান 2 বার আসতে পারে, একই মান 2 বার 3 বার এরকম আসতে পারে, ঠিক আছে? ওকে, তো চলো আমরা এখন এটা সমাধান করব। প্রথমে কিসে গেলাম? আচ্ছা, এগুলো তো সমাধান করছি, সমাধান করে ইএস প্লাসের সমাধান করে লিখবা, সমাধান করে এগুলো যখন লিখবো তখন শুধু এক্স ইজ ইকুয়াল টু ভ্যালু দুইটা লিখে দিব। ভ্যালু দুইটা কত কত দেখি তো, এক্স, ভ্যালু কত? প্রথমটা এরকম, এগুলাকে তুমি দশমিকে নিয়ে যদি যেতে চাও, এটা ক্লিক করবা, এটা ক্লিক করলাম, -5.41 বা -5.42 বলতে পারো, 419 তো 42 বললাম, ইজ ইকুয়াল টু এটা কত? -64.58। ওকে, তুমি এইভাবে সমাধান করে ফেলতে পারবা, ঠিক আছে? ক্লিয়ার? সো এইভাবে তুমি সমাধান করে ফেলতে পারবা। এটা কি দিয়ে করলাম? ইএস প্লাস দিয়ে করলাম। এবার সেম জিনিসটা আমরা করব কি দিয়ে? সেম জিনিসটা আমরা করব ইএক্স দিয়ে। ইএক্স দিয়েও মোটামুটি সেম, কোনো তেমন আহামরি পরিবর্তন নাই, ঠিক আছে? সমাধান করতে যাচ্ছি, ঠিক আছে? সমাধান করতে যাই, এটাই সমাধান করব। কি করব? সমাধান করব সমীকরণ। তাহলে মোড়ে গেলাম, যাবার পরে আবারও ইকুয়েশন বা ফাংশন, কোথায় যাব? এতে যাব, অর্থাৎ আমি এইটা ক্লিক করব, ক্লিক করলাম। এখন বলো দেখি, সাইমল ইকুয়েশন চুজ করব নাকি পলিনোমিয়াল চুজ করব? যারা ইএক্স বাসি আছো বলো, সাইমল ইকুয়েশন না পলিনোমিয়াল? এটা পলিনোমিয়াল, পাওয়ার আছে বহুপদী, হ্যাঁ? তাহলে আমি 2 নাম্বার ক্লিক করলাম। পাওয়ার কত? এবার পাওয়ারের মানটা কত? 2, দ্বিঘাতী সমীকরণ, রাইট? বহুপদীর কোনটা? দ্বিঘাতীটা, হ্যাঁ? তাহলে আমরা এখানে 2 ক্লিক করব, ঠিক আছে? 2 ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই ভ্যালুগুলো, সহগগুলো বসাবো। এক্স স্কোয়ারের সহগ কত? 2, এক্স এর সহগ কত? 140। এরপরে সহগ মানে চলকবিহীন শুধু ধ্রুবরাশিটা কত, যেটা সমান সমানের এ পাশে আছে, মানে এ পাশেই আছে, সেটা কত? 700। বাস বসাই দিলাম, বসাই দিয়ে ইকুয়াল দিলে সেম রেজাল্টটাই আসলে আসবে, কোনো ডিফারেন্স আসবে না। আবার ইকুয়াল দিলে সেম রেজাল্টটাই আসবে, কোনো ডিফারেন্স আসবে না। ইএক্স একটা সুবিধা আছে,
সুবিধা কি, এগুলোর মান তো আসবেই, আবার যদি ইকুয়াল দাও এই ফাংশনের মিনিমাম মান কত সেটাও তোমাকে দিয়ে দিবে, মিনিমাম এই ফাংশনের মান কত সেটাও তোমাকে দিয়ে দিবে। আবার ইকুয়াল তুমি যদি দাও তাহলে ওয়াই মানে মিনিমাম এক্স এর মান কত হইতে হবে, মিনিমাম ওয়াই এর মান কত হইতে হবে, এটা তোমাকে দিয়ে দিচ্ছে। এটা তোমার অনেক ক্ষেত্রে সুবিধা করে, অনেক ক্ষেত্রে আর কি। সামনে যখন গুরুমান লঘুমান তোমরা পড়বা, গুরুমান লঘুমান ডিফারেন্সিয়েশনে ম্যাথের আছে, ডিফারেন্সিয়েশন লাস্ট চ্যাপ্টার লাস্ট অনুচ্ছেদটা। তো গুরুমান লঘুমান যখন তুমি পড়বা তো তখন তুমি এই যে গুরুমান কত, একটা ফাংশনের লঘুমান কত, এই জিনিসগুলো কিন্তু তোমাকে হেল্প করে, মানে তাড়াতাড়ি করতে পারবো আর কি অনেকগুলো ক্ষেত্রে। হ্যাঁ, হাতে কলমেও খুব বেশি সময় লাগে যে তা না, করে ফেলতে পারো, বাট ক্যালকুলেটর হলে এমসিকিউতে একটা অ্যাডভান্টেজ পাবো আর কি। ই এক্সটা থাকলে ভালো, ই এক্সটা যদি সংগ্রহ করতে পারো সামহাও, হ্যাঁ ভালো এটা। ওকে ঠিক আছে, তাহলে এবার আমি চলে যাই সামনে। ওকে, এটা তাহলে আমার হয়ে গেল, এটা আমি পারবো। এবার আসি ত্রিঘাতী সমীকরণ, অনেকটা একই রকম, খুব বেশি চেঞ্জ নাই, সমাধান করব খালি ত্রিঘাতী। তাহলে ফার্স্ট করে ফেলে এটা মোড়ে গেলাম, ই এক্স দিয়ে করে দিচ্ছি প্রথমে। ইকুয়েশনে যাব কি পলিনোমিয়াল গেলাম, যাবার পরে পাওয়ার কত, ম্যাক্সিমাম পাওয়ার ত্রিঘাতী 3 দিলাম, দেওয়ার পরে জাস্ট সহগগুলো বসে দেবো। এক্স কিউবের সহগ কত 1, এক্স স্কোয়ার সহগ কত 5, এক্স এর সহগ কত -14। তারপরে এখানে আরেকটা পদ কি আছে, এখানে আরেকটা পদ কি আছে, প্লাস সামথিং কিছু আছে, নাই, থাকতে পারতো, থাকলে এই মানটা এখানে বসতো। এখানে যেহেতু কিছু নাই, মানে এখানে যেহেতু কিছু নাই, তাহলে আমি মনে মনে ধরে নিতে পারি এখানে একটা +0 আছে। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই তোমরা খেয়াল করো না, ঠিক আছে, এটা খেয়াল করবা। এখানে কিছু নাই মানে 0 আছে, তো 0 দিলাম, ইকুয়াল দিলে অ্যান্সার চলে আসবে। এক্স মানে তিনটা অ্যান্সার আসছে, 0.701 একটা অ্যান্সার, -5.7 একটা অ্যান্সার, ইকুয়াল দিয়ে থার্ড অ্যান্সারটা ইটসেলফ 0। ঠিক আছে, তাহলে তুমি এইভাবে এই জিনিসটা করে ফেলতে পারো। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এই তিনটা। হ্যাঁ আচ্ছা, এই তিনটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, দাঁড়া দেখি তো আমি কি ভুল করলাম নাকি তুলতে। 1 + 5 -4 উঠছে, এর জন্যই মিলা নাই, -14, 14। ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। 2 একটা অ্যান্সার আসছে, তারপরে হচ্ছে -7 একটা অ্যান্সার আসছে, 0 একটা অ্যান্সার আসছে। হ্যাঁ এখন মিলে গেছে হিসাব, 2 একটা অ্যান্সার আসছে, -7 একটা আসছে, 0 একটা আসছে, এতটুকু লিখে দিলেই হয়ে যাবে। ওকে ঠিক আছে, ডান। এখন ওইটাতেও কিন্তু সেম, আমার মনে হয় না বারবার দেখানো লাগবে, তারপরও দেখাই দিই, সেম জিনিস, কোনো পার্থক্য নাই আসলে। দেখো মোডে গেলাম, ইকুয়েশনে গেলাম, যাবার পরে এটা কি ত্রিঘাতী, হ্যাঁ 4 নাম্বারটার সাথে ম্যাচ করে, 4 নাম্বারের সাথে ম্যাচ করে, 4 নাম্বার দিলাম, সহগগুলো তুলে দিব। সহগগুলো কত, 1 5 -14 তুলে দিলাম, বাস 2 -7 0, জাস্ট মিলে গেছে। ঠিক আছে, ডান। তাহলে আমরা এইগুলো করতে পারবো। খেয়াল করে দেখিও ইএস প্লাসে কিন্তু এই পর্যন্তই করতে পারবা, যদি চতুর্ঘাতী হইতো, x⁴ হইতো, x⁵ হইতো, এই ইকুয়েশন ফিচারে ইউজ করে করতে পারতা না। আমি এখন তোমাদের যেই ফিচারটা শেখাবো সামনে, সেই ফিচারটা অনেক কার্যকর। যাদের ইএক্স ক্যালকুলেটর আছে তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, একটা সুবিধা আছে, তোমরা কিন্তু এগুলোও সমাধান করতে পারবা। x⁴, ধরো সাপোজ এরকম 3x³ -2x + 17 = 0। হ্যাঁ এরকম টাইপের সমাধানগুলো যেগুলো হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 4, x এর 4টা মান তুমি কিন্তু বের করতে পারবে। এটা কোথা দিয়ে বের করতে পারবা ভাইয়া, এটা তুমি ex দিয়ে বের করতে পারবা। es প্লাসে কিন্তু এই জিনিসটা নাই। ওকে, তো ex-টা এর জন্য ভালো। তোমাদের বহুপদী, তারপরে এই জিনিস চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোতে তুমি যখন করবা তখন কিন্তু এই চতুর্ঘাতী সমীকরণগুলোও অনেক ক্ষেত্রে সমাধান করতে হবে। আর যদি তুমি হচ্ছে এমসিকিউর কথা চিন্তা করো, বিরাট বিরাট সুবিধা পাবো। সো ইএক্স যদি কারো কাছে সংগ্রহ করা যায়, বড় ভাইয়া আপদে থাকে, আমি জানি যতটুকু এটা মার্কেট আউট, এখন আছে কি মার্কেটে এটা, এখন কি এটা আছে একটু কমেন্টে জানাও তো, মানে পাওয়া যায় কিনতে পাওয়া টাফ আর কি, এটা আমিও শুনছি, কিনতে পাওয়াটা টাফ। কিন্তু বড় ভাইয়া আপু কোনো জায়গা থেকে যদি তুমি সংগ্রহ করে নিতে পারো একটা, খুবই কাজে দিবে আর কি। হ্যাঁ খুবই কাজে দিবে। ইএক্সটা আমি বলবো যে একটা সংগ্রহে রাখা উচিত আর কি। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এবার চলো সামনের দিকে আগাই। হ্যাঁ আচ্ছা, চতুর্ঘাতী এটা তুমি শুধুমাত্র ইএক্স অনলি হইলে পারবা। আমি ইএস প্লাস দিয়েও একটা ট্রিক শিখাই দিব।
ইএক্স প্লাস দিয়েও আমি একটা তোমাকে ট্রিক শিখাই দিব, যেই ট্রিকটা ব্যবহার করে তুমি এটার মান বের করতে পারবা, মানে একটু চালাকি করে। ঠিক আছে, আগে আমি ইএক্স দিয়ে সরাসরি যেহেতু পারা যায়, ইএক্স দিয়ে সরাসরি যেহেতু পারা যায়, ইএক্স দিয়ে সরাসরি করার চেষ্টাটা করি। হ্যাঁ, ওকে, ইএক্সটা নাও। আচ্ছা আসো, ইএক্স দিয়ে আমরা এটা সরাসরি সমাধান করবো। হ্যাঁ, চারটা মান আসবে, চারটা মানই সমাধান করবো। তো আমি কি করবো, ইকুয়েশন সমাধান করছি, মোডে গেলাম, ইকুয়েশন অর্থাৎ এ ক্লিক করবো, ইকুয়েশনে গেলাম। সাইমল ইকুয়েশন না পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল, পলিনোমিয়াল হচ্ছে আমি 2 নাম্বার ক্লিক করলাম। পাওয়ার কত আমার, ডিগ্রি কত পলিনোমিয়ালের, 4, 4 দিলাম। দেওয়ার পরে আমার হচ্ছে এই সমীকরণের সহগগুলো তুলবো। এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত, 1। এক্স কিউব এর সহগ কত ভাইয়া, -5। এক্স স্কোয়ারের সহগ কত, 7। এক্স এর সহগ কত, -7। তারপরে হচ্ছে, আচ্ছা কি আসলো এটা, হ্যাঁ 5 এক্স স্কোয়ারের সহগ কত, 7। হ্যাঁ, তারপরে এক্স এর সহগ কত, -7। তারপরে -20 সমান সমান এর পাশের পদটা কত, -20 ইজ ইকুয়াল টু দিদি। তো দেখো একটা অ্যান্সার হচ্ছে 4, আরেকটা অ্যান্সার হচ্ছে -1, আরেকটা হচ্ছে জটিল সংখ্যার সমাধান আসছে 1 + 2i, এটা হচ্ছে জটিল সংখ্যা, অবাস্তব সংখ্যা। তারপর হচ্ছে 1 - 2i। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 1 + 2i, 1 - 2i ইমাজিনারি নাম্বারের সমাধান আসছে। ঠিক আছে, তাহলে তোমার এটার অ্যান্সার কয়টা, অ্যান্সার হচ্ছে এই চারটা, এই চারটা হচ্ছে অ্যান্সার, 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা এখন এইটাকেও তুমি ইএস প্লাসে এই জিনিসগুলা বের করতে পারবা, মানে জটিল সমাধানটা বের করতে পারবা না, বাট এই সমাধানগুলো বের করতে পারবা। এরকম। হ্যাঁ, এবং চতুর্ঘাতী সমীকরণ সবগুলোতেই কি অবাস্তব সংখ্যা আসবে, মানে ইমাজিনারি নাম্বার আসবে না? এটাতে আসছে, এই সমীকরণে আসছে, কিন্তু সবগুলোতে এরকম আসবে না, বাকিগুলোতে হয়তো সবই বাস্তব মান আসবে, সবই বাস্তব মান আসতে পারে। তো আমি তোমাদের এখন এমন একটা জিনিস শেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে শোনো। ইএস প্লাসেও তুমি এই সমীকরণের এই যে 4 যে একটা সমাধান, -1 যে একটা সমাধান, এটা বের করতে পারবা। খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো, আমি ইএস প্লাস ক্যালকুলেটরটা হাতে নিচ্ছি, দেখো সবাই। নিছো তো হাতে? কম্পিউট মোডে থাকবো, একদম কম্পিউট মোড, COMP মোডে, যে এই যেটা প্রথম মোডে থাকবো। ঠিক আছে, ওকে, একদম ক্লিন আছে। আমি এই সমীকরণটাকে তুলবো, এই সমীকরণটাকে আমি তুলবো। ঠিক আছে, আচ্ছা, তো আমি এটাকে যদি তুলি, তাহলে আমি তুলবো কিভাবে, এক্স টু দি পাওয়ার 4 লিখবো। এক্স লিখতে পারো তো, আলফা দিয়ে এন ব্র্যাকেট এক্স লিখলাম, টু দি পাওয়ার 4 দিব, দিলাম, -5x³ 5 আলফা দিয়ে এন ব্র্যাকেট দিলে এক্স আসে কিন্তু, হ্যাঁ আলফা দিয়ে এটা দিলে এক্স আসে, কিউব পাওয়ার কত, কিউব, তো পাওয়ারে যে কিউব দিলাম। ওকে, জাস্ট দেখে দেখে তোলা, আর কিছু না, +7x² দিলাম, -7x দিলাম, -20 দিলাম। কি করছি ভাইয়া, সমীকরণটার সমান সমানের এক পাশের অংশটা তুলছি। এবার আসো, সমান সমান দিয়ে 0 লিখতে হবে না, 0 লিখবো। এখন সমান সমান দিয়ে 0টা কিভাবে লিখবো, অনেকে এটা ক্লিক করে ফেলে, না ভাই এটা ক্লিক করলে সমান সমান লেখা হবে না। ঠিক আছে, আমরা কি করব, আমরা আলফা ক্লিক করে ক্যালক ক্লিক করলে একটা সমান সমান আসে, এটা কি জানো? আলফা ক্লিক করে ক্যালক, এই যে নিচের বাটনটা, এটা ক্লিক করলে একটা সমান সমান আসে, এইভাবে সমান সমানটা স্ক্রিনে আনবো। ঠিক আছে, কি করছি, জাস্ট এগুলো তুলছি, এক্স লিখছি, এক্স টু দি পাওয়ার 4 -5x³ লিখলাম, সমান সমান 0 লিখবো। সমান সমানটা লেখার নিয়ম কি, আলফা দিয়ে ক্যালক ক্লিক করা, তাহলে সমান সমান চলে আসে। এটা একটা কমন সেন্স। আলফার কালারটা কি, গোলাপি, এইখানে যতগুলা গোলাপি কালারের জিনিস দেখতে পাচ্ছ, ওইগুলো যদি তুমি আনতে চাও, তোমার আলফা ক্লিক করে ওইটা ক্লিক করতে হবে। শিফটের কালার কি, হলুদ, যতগুলো হলুদ কালারের জিনিস আছে সেগুলোকে অ্যাক্টিভেট করতে চাইলে তোমার শিফট ক্লিক করে ওই বাটনটা ক্লিক করতে হবে। আমার এখানে ক্যালকের পাশে দেখো সমান সমান লেখা আছে, গোলাপি কালার, তো আলফা দিয়ে এটা দিয়ে সমান সমান আনো। ঠিক আছে, সমান সমান দিয়ে কত, 0 দিলাম। তাহলে আমি কি করছি, কিছুই করি নাই, জাস্ট সমীকরণটা তুলছি। এখন আমি এটাকে কি করতে চাই, ক্যালকুলেশন করতে চাই। বলো দেখি, ক্যালকুলেশনের বা ক্যালকুলেশনের না, সরি, আমি এটা কি করতে চাই, সমাধান করতে চাই, সলভ করতে চাই। সমাধান করতে চাইলে সলভ লেখা কোনো একটা বাটন পাচ্ছ কিনা, পাচ্ছ, এই যে সলভ। তাহলে সলভ যদি করতে চাও,
যে কোনো পাওয়ারের সমীকরণ, যে কোনো বড় সমীকরণ হোক, পাওয়ার 10 হোক, 8 হোক, 20 হোক, সবগুলাকেই তুমি সমাধান করতে পারবা, একটা একটা করে সমাধান পাবা, একবারে 4টা সমাধান পাবা না, একটা একটা করে পাবা। উপায় কি? শিফট দিবা, সমীকরণ লেখা আছে, এরপর শিফট দিবা, ক্যালক দিবা। কারণ কি? শিফট দিয়ে ক্যালক দিলে সলভ কার্যটা অ্যাক্টিভেট হবে। শিফট দিয়ে ক্যালক দিলাম। এখন ও আমাকে জিজ্ঞেস করতেছে, ক্যালকুলেটর সলভ ফর এক্স, তুমি কি এক্স এর সমাধান চাও? আমি বলবো হ্যাঁ চাই, আমার তো ক্যালকুলেটরকে ইনস্ট্রাকশন দিবে, ক্যালকুলেটর মেশিন, ও আমার থেকে জানতে যাচ্ছে তুমি এক্স এর সমাধান চাও। আমি বলছি হ্যাঁ। এখন নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এটাই কি অ্যান্সার? না, নিচের এই নাম্বারটা কি জানো? নিচের এই নাম্বারটা হলো ক্যালকুলেটর তো তোমার পারমিশন চাচ্ছে সমাধান করার। এখন ক্যালকুলেটর তোমার সাথে আরেকটা জিনিসও চাচ্ছে, সেটা হচ্ছে কি, ক্যালকুলেটর সমাধান তোমার জন্য বাইর করে দিবে। ক্যালকুলেটর কাজ করে কিভাবে জানো? গ্রাফ, যেভাবে আমি একটু আগে আঁকছিলাম না, একটা জিনিস তোমাদের দেখাইছিলাম না, যে গ্রাফটা কেমনে কি করে, ফাংশন অফ এক্স আর এক্স দেখাইছিলাম না। গ্রাফের যেই যেই জায়গায় জিরোর সাথে মিলবে সেইগুলাই সমাধানের মান, এটাই সমাধান, এটাই সমাধান, এটাই সমাধান। এখন ক্যালকুলেটর এটাই খুঁজবে, মানে মনে করো এইভাবে ক্যালকুলেটরের নিউটন র্যাপসন মডেলে কাজ করে। ক্যালকুলেটর এই খুঁজবে কোন কোন জায়গায় জিরো হয়েছে। ক্যালকুলেটর খোঁজার জন্য ক্যালকুলেটর তোমার কাছে দিক নির্দেশনা চাচ্ছে, কোথা থেকে খোঁজা শুরু করব আমি, স্যার আমাকে বলেন কোথা থেকে আমি খোঁজা শুরু করবো আপনার জন্য সমাধান। তো তুমি ক্যালকুলেটরকে, এই যেমন ধরো আমার ক্যালকুলেটর এখন এটা কত লেখা, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 4,94,997। ক্যালকুলেটর তোমার কাছে পারমিশন দিচ্ছে, আমি কি 4,94,997 ওইখান থেকে ডাইনে বামে খোঁজা শুরু করবো কিনা বলেন আমাকে। ক্যালকুলেটর তোমার এই পারমিশন আছে। তুমি যদি বলো যে না এত দূর থেকে খুঁজিও না, তুমি 10-এর আশপাশ থেকে খুঁজো, 100-এর আশপাশ থেকে, তুমি এই পারমিশনটা দিতে পারো। কিভাবে? ধরো আমি ক্যালকুলেটরে বলি যে না তুমি এত 4,94,997 ওই ঘর থেকে খোঁজা দরকার নেই, তুমি খোঁজো, কোথা থেকে খোঁজো, ধরো 500 ঘর থেকে খোঁজো, 500। এটা তুমি যে কোনো কিছু লিখতে পারো, তুমি যে কোনো কিছু লিখতে পারো, তুমি জিরো লিখলে হবে, তুমি যে কোনো কিছু, মানে ক্যালকুলেটর তোমার কাছে পারমিশন আছে কোন জায়গা থেকে সে খোঁজা শুরু করবে। হ্যাঁ, আমি ধরো 500 দিলাম, আমার মন চাইছে আমি 500 দিছি, ইকুয়াল দিব। এখন ক্যালকুলেটর 500-এর আশেপাশের সমাধানগুলা খুঁজতেছে। এখন 500-এর আশেপাশে এই যে দেখো, আমরা কিন্তু এটা আগেই সমাধান করে রাখছি দেখে বুঝতে সুবিধা। এখানে একটা বাস্তব সমাধান কি আসবে? 4, একটা বাস্তব সমাধান আসবে -1। কোনটা 500-এর কাছে আছে, 4 না -1? কোনটা 500-এর কাছে ছিল? সংখ্যা রেখা দিয়ে চিন্তা করো না, 500-এর কাছে কোনটা আগে, 4 না -1? 4। তাই ক্যালকুলেটর তোমার 4 সমাধান দেখাচ্ছে, তার মানে 4 একটা সমাধান। এখন তোমার প্রশ্ন হইতে পারে না যে ভাই 500ই কেন দিলেন, অন্য কিছু দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, এটা তোমার ইচ্ছা, এখানে কোনো বাধা ধরা নাই। কারণ বলতে পারো এটা বেশি কম দিলে কি সমস্যা, এটা বেশি দিলে কি সুবিধা অসুবিধা, এটা বলেন। আমি যত বড় দিব, ক্যালকুলেটর তো খুঁজতেছে, ক্যালকুলেটর একটা প্রসেসিং করতেছে না, এখানে একটা র্যাম আছে না, এখানে একটা মানে প্রসেসর তো আছে একটা, তো এই প্রসেসিং টাইমটা বেশি যাবে। আমি যদি এখানে 1 কোটি দিতাম, দিয়ে দেখাবো 1 কোটি দিয়ে দেখাই, দেখো আমার তো অবশ্য এটা কম্পিউটারে অপারেট হচ্ছে, কম্পিউটারের প্রসেসিং পাওয়ার তো অনেক হাই, তোমাদের তো অ্যাকচুয়াল ক্যালকুলেটরের প্রসেসিং হচ্ছে। তুমি 1 কোটি দিয়ে সেম জিনিসে, ধরো এই যে সেম জিনিস, এটা ক্লিক করো, আবারও সেম জিনিসটা করবো, শিফট ক্যালক। এখন ক্যালকুলেটর নর্মালি কি ইতিপূর্বে যে অ্যান্সার দিছে না ওইটাকেই সে মানে প্রাইমারি হিসেবে ধরে। তুমি ধরো ওইটা না ধরো, তুমি ধরো বড় একটা নাম্বার দাও রে, বড় একটা 10⁻20 দিলা বা 21 দিলা, অনেক বড় একটা নাম্বার দিছো, ওইখান থেকে তোমার ক্যালকুলেটর দেখো কান্না করে দিবে, খুঁজতে আসতে আসতে মানে টাইম এত লাগাবে, মানে খুবই প্যাথেটিক। হ্যাঁ দেখো আমার এই কম্পিউটারেও ও দেখো মানে ইয়া শুরু করছে, পাগলামি শুরু করছে। কেমনে বুঝলাম পাগলামি শুরু করছে? দেখো L-R=0 যদি আসে, L-R এর ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি, L-R=0 আসলে তুমি আসলে সমাধানটা পাইছো, ও কিন্তু সমাধান পায় নাই। তুমি আবার ইকুয়াল যদি দাও, ও আবার খুঁজতেছে, মানে ও টায়ার্ড হয়ে গেছে খুঁজে। হ্যাঁ তোমারে বলতেছে আরো কি খুঁজবো স্যার, আরো কি খুঁজবো স্যার, আমি তো পাচ্ছি না, কন্টিনিউ। তুমি বলছো না খুঁজ, তুমি হচ্ছে ওরে পারমিশন দিতেছো, ও কিন্তু তোমার কাছে মাফ চেয়ে যাচ্ছে। এরপরে দেখো ফাইনালি ও আসছে, বুঝছো? মানে তোমার এই ক্যালকুলেটরের মানে নিঃশ্বাস বের হয়ে যাচ্ছে আর কি, খুঁজতে 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 খুঁজতে। তুমি চিন্তা করছো 10⁻21 থেকে সে ডাইনে বামে খুঁজতে 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 4 আসাটা কতটুকু কষ্ট, তাই না? এইটা হচ্ছে ক্যালকুলেটরের ল্যাঙ্গুয়েজ, ক্যালকুলেটরকে বুঝতে হবে, ক্যালকুলেটর ভাষাটা বুঝতে হবে। এখন আসি L-R=0 হইলেই কেন ও আর বলে না কন্টিনিউ করি, কারণ L মিনস হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর মিন হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কি মনে হয় আমরা যখন সমাধানগুলো করতাম, ওই যে ছোটবেলায় যে করতাম, এক্স এর এত মানের জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এক্স এর এত মানটি এই সমীকরণের একটি বীজ, এরকম কথাগুলো লিখতাম না ছোটবেলায়? অর্থাৎ এক্স এর যেই মানের জন্য
লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়, সেটাই তো ওই সমীকরণের সমাধান। ঠিক আছে, তো ক্যালকুলেটর তোমাকে এটাই জানাইলো যে এল মাইনাস আর ইজ ইকুয়াল টু 0 আসছে স্যার, এক্স এর মান আমি 4 বসাইছি, এখানে 4 বসাই দেখছি লেফট হ্যান্ড সাইড, এখানেও কিন্তু একটা লেফট হ্যান্ড সাইড যেটা, আর রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে এক্স এর মান 4 বসাই আমি দেখছি রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায়, আগের গুলাতে মিলতেছিল না, এর জন্য সে হাঁপাই যে তোমার পারমিশন নিচ্ছিল, আমি কি করবো, আরো হচ্ছে না তো, বুঝছো? তুমি ক্যালকুলেটর মোটিভেশন দিছো সমান সমান দিয়ে করো, ঠিক আছে? তো এই হচ্ছে ক্যালকুলেটরের ভাষা। এখন প্রশ্ন হলো আমি এক্স এর সমাধান পাইলাম কয়টা? একটা। বাস্তব সমাধান আমি আগে করে রাখছি বিদায় আমি জানি বাস্তব সমাধান কিন্তু আরো একটা আছে। তো তুমি তো পরীক্ষা হলে এটা জানো না, তো তোমার করণীয় কি, আরো সমাধান আছে কিনা সেটা বোঝার জন্য দেখো, আমি ক্যালকুলেটরকে পারমিশন দিতে পারি তুমি এখান থেকে খোঁজা শুরু করো, বা এখান থেকে খোঁজা, আমি পারমিশন তো দিতে পারি। আমি ক্যালকুলেটরকে পারমিশন দিছিলাম কত থেকে খোঁজার জন্য ভাইয়া? আমি ক্যালকুলেটরকে পারমিশন দিছিলাম তুমি 500 থেকে খোঁজা শুরু করো। হ্যাঁ, 500 থেকে খোঁজা শুরু করো। এটা একটু একবার রাখি। সমাধান কয়টা আছে আমার এখানে, মানে আগে করে রাখার সুবিধার্থে বোঝাইতে পারতেছি আমি এটা। সমাধান কয়টা আছে আমার এখানে? দুইটা, মানে বাস্তব সমাধান আছে দুইটা, একটা হচ্ছে 4, একটা হচ্ছে -1। আমি প্রথমবার ক্যালকুলেটরকে অপারেশন করার পারমিশন দিছি কোথা থেকে? 500 থেকে। সো 500-র কাছে সে যাইয়ে 4 পাইয়ে আমাকে দিয়ে দিস। আমি আরেকটা সমাধান তো থাকতে পারে, আমি জানি না তো, আরো অনেক সমাধান থাকতে পারে, আমি জানি না তো। তো আমি কি করি জানো পরীক্ষা হলে এই সকল ক্ষেত্রে, একবার একটা বড় মান দিই প্লাসের ঘরে, আরেকবার একটা ছোট মান দিই প্লাসের ঘরে। মানে আমি একবার 500 দিলাম, আরেকবার ধরো -500 দিব। আরেকবার যদি ক্যালকুলেটরে বলি তুমি 500 থেকে তো খুঁজে মানে 4 দিছো, এবার -500 থেকে খুঁজো তো দেখি। তো আমি ক্যালকুলেটরে -500 থেকে খুঁজতে দিলে দেখবা যে ওই পাশেরও কোনো সমাধান থাকলে সে আমারে দিয়ে দিবে। একবার 0 দিবা, একবার 500 দিবা, একবার মাইনাস, তুমি এরকম হবে, মানে একবার পজিটিভ ঘরে একটা বড় মান দিবা, একবার নেগেটিভ ঘরে একটা বড় মান দিবা, একবার মাঝামাঝি 0 মান দিবা। তাই তুমি মোটামুটি কয়েকটা সমাধান বাইর করে ফেলতে পারো। যতগুলো সমাধান আছে এরকম ভাবে চলে আসবে। তুমি জাস্ট এই ক্যালকুলেটরকে পারমিশনটা যখন দিচ্ছ তখনই তুমি আসলে এই জিনিসটা ডিসাইড করে দাও। আবার চলো এইটাই সমাধান করতেছি আমরা এখন। শিফট দিলাম, ক্যালক দিলাম। আগের বার পারমিশন দিয়েছিলাম কি 500 থেকে খোঁজার জন্য, এবার পারমিশন ধরো দিচ্ছি তাকে -500 থেকে খোঁজো। আরেকটা জিনিস বলি, এই যে আমি বলতেছি না যে পারমিশন দিচ্ছি, মান দিচ্ছি 500 -500, এগুলোর একটা নাম আছে, এগুলাকে বলে ইনিশিয়াল অ্যাজাম্পশন। এগুলো মনে রাখবা, বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলবা তখন এগুলো যদি বলো ভাববে তুমি অনেক কিছু জানো, অনেক স্মার্ট। এগুলোকে বলে কি ইনিশিয়াল অ্যাজাম্পশন। 500 -500 এগুলো হচ্ছে ইনিশিয়াল অ্যাজাম্পশন, ঠিক আছে? এই ইনিশিয়াল অ্যাজাম্পশনটা আমরা সেট করি, আমরা 500 -500 এগুলো যাই বসাচ্ছি এগুলো সবই ইনিশিয়াল অ্যাজাম্পশন। ক্যালকুলেটরকে আমি কি দিয়ে দিই? একটা ইনিশিয়াল অ্যাজাম্পশন দিয়ে দিই। ওই ইনিশিয়াল অ্যাজাম্পশনের মানে আশেপাশে ক্যালকুলেটরের সমাধান খোঁজে। তো -500 দিয়ে যদি দিই, ইকুয়াল দিলাম, দেখো এখন আমাকে সমাধান ক্যালকুলেটর কত দিচ্ছে? এই -500-র কাছে কোনটা আছে? -500-র কাছে -1 আছে। তো আমি আরেকটা সমাধানও পেয়ে গেছি। এরকম করে যদি আরো সমাধান থাকতো, আমি আমার ইমাজিনেশন ইউজ করে একবার বড় মান, একবার ছোট মান, মাইনাসের ঘরের মান, সংখ্যা রেখার মতন বিভিন্ন জায়গার মান দিয়ে আমি মোটামুটি যদি দেখি না একই টাইপের জিনিস, ধরো 500 দিয়েও তুমি 4 পাইছো, 1000 দিয়েও তুমি 4 পাইছো, তার মানে 500 আর 1000-এর মধ্যে আর কোনো সমাধান নাই। -500 দিয়েও তুমি -1 পাইছো, -1000 দিয়েও তুমি -1 পাইছো, তার মানে কি -500 থেকে -1000-এর ভেতরে আর কোনো সমাধান নাই। ঠিক আছে? তো এইভাবে তুমি কয়েকটা অ্যান্সারে আসতে পারো। আর মজার ব্যাপার কি জানো, এমসিকিউতে অপশন থাকে না 4টা। এমসিকিউতে তুমি যখন সমাধান করতে অপশন থাকে, তুমি এই 4টা মানে ইয়া দিলা, ইনিশিয়াল অ্যাজাম্পশন হিসেবে দিলা, তাহলে তো মনে করো 4টা মানের মধ্যে তো হবেই, বুঝছো? যদি তোমার এরকম কোনো কেস বা সিনারিওতে পড়ে, বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ফাইন। আর অনেকে বলে ভাইয়া আমার ক্যালকুলেটর অনেক স্লো কাজ করে, ওর ক্যালকুলেটরটা ভালো। এই স্লো আর ভালোর দুইটা কারণ। এক হচ্ছে তোমারটা যদি অরিজিনাল ক্যালকুলেটর হয় তাহলে তোমারটা ফাস্ট কাজ করবে, আর ডুপ্লিকেট হইলে স্লো কাজ করবে, স্বাভাবিক। আরেকটা কারণ হচ্ছে এই ইনিশিয়াল অ্যাজাম্পশন। অরিজিনাল ক্যালকুলেটর হইলেও তোমারটা স্লো কাজ করছে, তার মানে তুমি ইনিশিয়াল অ্যাজাম্পশনের বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করতে পারতেছো না। ইনিশিয়াল অ্যাজাম্পশন যে 500 -500 এগুলো বসাচ্ছি না, তোমার তো দেখাইলাম আমি 10⁻21 বসাইলে ক্যালকুলেটর কি কান্নাকাটি শুরু করে। যত দূরে তোমার অরিজিনাল সমাধানের থেকে যত দূরে তুমি ইনিশিয়াল অ্যাজাম্পশন দিবা ক্যালকুলেটর তত সময় লাগবে সলভ করতে, বুঝছো? তো তোমার এই ক্ষেত্রে একটা বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করতে হবে। ধরো সাপোজ তোমাকে বললো একটা ফিজিক্সের ম্যাথে স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত, তুমি কি এখন 1 কোটি বসাবা? 1 কোটি মিটার? তোমার তো একটা আইডিয়া আছে স্কেলের দৈর্ঘ্য কত হইতে পারে, 2 মিটার হইতে পারে, 1 মিটার হইতে পারে, 3 মিটার হইতে পারে। তো তুমি ওইরকমই একটা মান বসাবা। মানে যাকে সমাধান করতেছো তোমার একটা
আইডিয়া থাকা উচিত ওর মান কেমন হইতে পারে, ঠিক আছে? তো ওই আইডিয়া অনুসারে তুমি একটা ইনিশিয়াল অ্যাজাম্পশন বসাবা, এটা তোমার নিজস্ব বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করে, ঠিক আছে? বুঝতে পারছো? ক্লিয়ার? এই যে ট্রিকটা শিখাইলাম, এই ট্রিকটা ইএক্স, ইএস প্লাস, এমএস, সিডাব্লিউ সব জায়গায় আছে। এই ট্রিক্সটা সব জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবা। এই ট্রিক্সের মজাটা হলো এটা শুধু চতুর্ঘাতেই না, এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার 100, যত যায় টাইপের সমীকরণই হোক না কেন, তুমি এই ট্রিক্সটা ব্যবহার করে তুমি ওই সমীকরণগুলোরও সমাধান বের করতে পারবা। ক্যালকুলেটরে তোমার মনে হইতে পারে যে ইএক্স এর চতুর্ঘাতি পর্যন্ত সমাধান করা যায়, ইএস প্লাসে ত্রিঘাতি পর্যন্ত সমাধান করা যায়। যদি বুদ্ধি থাকে, এই টেকনিকটা জানা থাকে, তাহলে আসলে যত ঘাতেই হোক তোমার জন্য প্যারা নাই, তুমি সব ঘাতি সমীকরণের সমাধান করতে পারবা। বুঝছো? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আর আমি তোমাদের বলছিলাম যে 2টা ক্যালকুলেটর রাখতাম, আমি এইভাবেই করছিলাম বুয়েট ভর্তি পরীক্ষা, একটাতে সমাধান করতে দিই, আরেকটা দিয়া পরের ম্যাথে চলে যেতাম, ওইটা সমাধান দিতে দিই এরকম। হ্যাঁ, তবে এতটাও সময় লাগতো না, মানে খুব বেশি সময় লাগতো, মানে এটা যতটুকু না তুমি সময় ভাবতেছো অনেক সময় লাগতেছে, এর চেয়ে বেশি সময় ভাই অন্যান্য অনেক কাজেই যায়। এটা রাবার পরে গেলে রাবার তুলতে পারছে বেশি সময় যায়, ঠিক আছে? আচ্ছা, তো এই টেকনিকটা আমার জীবন বাঁচানো টেকনিক বলতে পারো, মানে বুয়েট ভর্তি পরীক্ষা আমি এইভাবেই বলতে পারো যে সমীকরণ লিখছে। কারণ কি, ব্রেইন তো তুমি বুয়েট ভর্তি পরীক্ষার কথা চিন্তা করো না, এখানে 20টা আমাদের সময় 20টা ম্যাথ, 20টা কেমিস্ট্রি, 20টা ফিজিক্স প্রবলেম অ্যাটেম্প নিতে হতো। সো তোমার ব্রেইনটা প্রতিটা 3 মিনিট করে টাইম, তোমার ব্রেইনটা তো মানে ক্যালকুলেশনে যদি এত বার্ন করে ফেলো, ব্রেইনের এনার্জিটা ক্যালকুলেশন করতে যেয়ে যদি বেশি বার্ন করে ফেলো, তাহলে তুমি কনসেপ্ট থিঙ্ক করতে পারবে না, কনসেপ্ট থিঙ্ক করতে তোমার প্যারা হয়ে যাবে। এটা একটা ইফিশিয়েন্ট ওয়ে, ক্যালকুলেশনে আমি আমার ব্রেইনের এনার্জি যত কম বার্ন করা যায়, আমি আমার ব্রেইনটাকে ইউজ করব, প্রেশার দিব কোথায়, কনসেপ্টটাকে ধরার জন্য, অ্যাপ্রোচটাকে নেওয়ার জন্য, অ্যাপ্রোচ পর্যন্ত। অ্যাপ্রোচ নিয়ে নিছি আমি, ক্যালকুলেটরের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না, ঠিক আছে? মানে পরীক্ষা হলে 2 জন মানুষ তোমরা বসতেছ পরীক্ষা দিতে, একজন হচ্ছে তুমি নিজে, আরেকজন হচ্ছে তোমার বন্ধু ক্যালকুলেটর। ক্যালকুলেটরের দায়িত্ব হচ্ছে অ্যাপ্রোচ বুঝাই ওরে দিয়ে দিবা, করতে থাক, আমি পরেরটাতে যাই। এইভাবে কম্বিনেশনটা যদি তুমি ক্যালকুলেটরের সাথে প্রথম বছর থেকে, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে যে কোনো পরীক্ষায় জীবনের এই রিলেশনশিপটা যদি ক্যালকুলেটরের সাথে তুমি বানায় ফেলতে পারো, তাহলে তুমি দেখবা যে তুমি অনেক কিছু আসলে মানে খুবই ফাস্ট করে ফেলতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, ক্যালকুলেটর শুধু এটাই না, তোমরা কি জানো কিনা আমি জানি না, ক্যালকুলেটরে কিন্তু মানে কোডিং এর মতনও, কোডের মতনও তুমি ওকে অপারেশনের ইনস্ট্রাকশন দিতে পারো। আগে এই অপারেশনটা কর, তারপরে এটা কর, তারপরে এটা কর, তারপরে এটা কর। 4টা, মানে মাঝে মাঝে এমন হয় না 4 স্টেপের ম্যাথ, 4 স্টেপের ম্যাথও তুমি একবারে ক্যালকুলেটরে অর্ডার দিতে পারবে। আগে এটা করে হিসাব করবি, এটা থেকে যেই মান আসবে এটা এখানে বসাবি, এটাকে এখানে থেকে এখানে বসাবি, এটাকে এখান থেকে এখানে বসাবি। এই জিনিসও ক্যালকুলেটরে করা যায়। আমি জানি না আজকে তোমাদের বললে ওটা মাথায় ঢুকবে কিনা, কারণ একই দিনে অনেক লোড হয়ে যাবে, কিন্তু এগুলো করা যায়। আমি আস্তে আস্তে আসতেছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমাদের জন্য এই সমীকরণগুলা কোনো প্যারা হবে এখন, মাত্র যে টেকনিকটা দেখাইছি ওই টেকনিকে ঝটপট হয়ে যাবে। চলো ফার্স্ট আমি দেখাই দিই, আমি সবগুলোই ক্যালকুলেটর দিয়ে খুবই ফাস্ট দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ইএস প্লাস দিয়ে তো দেখাইছি, ইএক্স দিয়েও সেম, যে এর জন্য আমি ইএক্স দিয়ে করে দেখাচ্ছি। হ্যাঁ, ইএস প্লাস দিয়েও হয়, ইএক্স দিয়েও হয়, একই সংখ্যক ক্লিক, একই বাটন ক্লিক, মানে কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, আমি একটু ইএক্স দিয়েও এই জিনিসগুলো দেখাচ্ছি। ওকে, এগুলো সমাধান করতে হচ্ছে, এগুলো প্রত্যেকটা ফিজিক্সের একটা জায়গায় যে তুমি এগুলো সমাধান করতে হবে, ঠিক আছে? এটা তো একদম সহজ, এটা ক্যালকুলেটর লাগেও না, ক্যালকুলেটর ছাড়াও করা যায়। তারপর আমি একটু ক্যালকুলেটর সাহায্য নিয়েই দেখাচ্ছি। 5x কি করব, আমি জাস্ট প্লেন কোন মোডে আছি ভাইয়া, একদম প্রথম মোডে, কম্পিউট মোডে আছি। হ্যাঁ, তো আমি প্রথম মোডে থেকে এই সমীকরণটা তুলবো, তুলে সমাধান করব। হ্যাঁ, এটা হাতেই করা যায়, হাতে করতে আরো তাড়াতাড়ি করা যায়, কিন্তু তারপর আমি ক্যালকুলেটর শিখাচ্ছি, দেখো ক্যালকুলেটর দিয়ে করাচ্ছি। 5x, x লেখে কেমনে, আলফা দিয়ে এন ব্র্যাকেট x মাইনাস 99, ঠিক আছে? 5x মাইনাস 99 ইকুয়াল টু 0 দিব। ইকুয়াল কেমনে দেয় বলো, তোমরা মানে বলবা কি কি ক্লিক করব। আলফা গোলাপি অ্যাক্টিভেট করে, ক্যালক গোলাপিতে এখানে আছে, আলফা দিয়ে ক্যালক ইকুয়াল 0। এখন আমি সমাধান করব, সমাধান কেমনে করে, সলভ, সলভ অ্যাক্টিভেট করবো কেমনে, শিফট দিয়ে এই ক্যালক বাটনটাই দিব। ক্যালকুলেটর আমাকে পারমিশন দিচ্ছে, ভাইয়া ইনিশিয়াল অ্যাজাম্পশন, স্যার ইনিশিয়াল অ্যাজাম্পশন কি দিব, ও ইনিশিয়াল অ্যাজাম্পশন একটা বলছে 0.991 দিব। আমার কাছে মনে হচ্ছে যে না 5 দাও, 10 দাও, যেটা ইচ্ছা আমি দিতে পারি, আমার কোনো প্রেরণা নাই, দিলাম 5ই দিলাম, এটা তোমার ইচ্ছা। ক্যালকুলেটর আমাকে সমাধান করে দিল, কত 19.8 আসছে, অ্যান্সার কত 19.8।
আমার এখানে কিছু বুদ্ধিমত্তা আসছে দিতে হবে, সেটা হচ্ছে যে এটার কি আর কোনো সমাধান আসবে? একঘাতি পাওয়ার হচ্ছে 1, এক সমীকরণ পাওয়ার হচ্ছে 1, সমাধানে একটাই আসবে। তো আমি কি আর ইনিশিয়াল অ্যাজাম্পশন দেওয়া দরকার আছে ডানে বামে? দরকার নেই, শেষ। পরেরটাতে চলে যাই, গেল পরেরটাতে চলে যাই। পরেরটা 6 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু 10.837। হ্যাঁ, 6 টু দি পাওয়ার কেমনে দিলাম? এই যে এটা ক্লিক গামা। এখন এই গামাটাকে কিন্তু আমি লিখতে পারি? লিখতে পারি না। আমি আননোন যেটাই হোক সেটাকে মনে মনে কি ধরবো? এক্স ধরবো। ক্যালকুলেটারে বসাবো কি দ্বারা? এক্স দ্বারা। তো এক্স লিখে দিব। আমি এখানে গামা আছে খাগুক, আমি গামাটারে এক্স চিন্তা করলে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। 6 টু দি পাওয়ার এক্স, এক্স কেমনে লিখলাম? আলফা দিয়ে এটা 6 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? ইকুয়াল দিব, এখানে খেয়াল রাখি ইকুয়াল কিন্তু উপরে ইকুয়াল পরে যাবে। তুমি একটু রাইট অ্যারোটা ক্লিক করে আগে নিচে নামিয়ে নিবা, তোমার এই বারটা যেটা দিয়ে লেখা কার্সারটা একটু নিচে নামাই দিবা। নামাই দিলাম। 6 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কেমনে দেয়? আলফা ক্লিক করে ক্যালক ইজ ইকুয়াল টু কত? 10.837। ওকে, দিলাম 6 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 10.8। এটাকে সমাধান করবো। এটাকে সমাধান কেমনে করে? শিফট দিয়ে ক্যালক। ও বলতেছে আমি কি 19.8 আশেপাশে খোঁজা শুরু করবো? ইনিশিয়াল অ্যাজাম্পশন কি 19.8? এটা তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তা দিতে পারো। আমার এখন মন চাইছে আমি 100 দিব, এটা তোমার যেটা ভালো লাগে, কোনো সমস্যা নাই। বা 0 দিবা, যেটা মন চাইছে। হ্যাঁ, ইকুয়াল দাও, ইকুয়াল দাও। দেখো তার মানে এটার সমাধানটা কিন্তু 100 থেকে একটু দূরেই ছিল। বলছে যে ও এল মাইনাস আর ইকুয়াল 0 দিতে পারছে, পারে নাই। আমি আবার ইকুয়াল দিব, আবার করো, আবার করো, আবার করো, দিতে থাকো ইকুয়াল। এই যে ফাইনালি এটা চলে আসছে। ফাইনালি এখন এটা চলে আসছে 1.3299। মানে অ্যান্সারটা 100 থেকে দূরে ছিল, তো এর জন্য ও মানে প্রথমে একটু আইলসামি করতেছিল। হ্যাঁ, তো গামা ইজ ইকুয়াল টু আমার আসছে এক্স ইজ ইকুয়াল টু, কিন্তু আমি গামা ইজ 1.3299, তো 1.33 অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি এইভাবে এটা পারবো। তুমি নর্মালি চিন্তা করে দেখো, এটাকে তুমি যদি ম্যাথের সাহায্যে সলভ করতে যাও, উভয় পক্ষে লগ নিতে হইতো বা লন নিতে হইতো, 2-3 লাইন 4 লাইন ক্যালকুলেশন করতে হইতো, তুমি কিন্তু ডিরেক্টলি এভাবে করে ফেলতে পারো। ডিরেক্টলি ফিজিক্সে ডিরেক্টলি তুমি এভাবে করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এরপর আসো নিচের এটাকে সমাধান করব এই সমীকরণটাতে। তাহলে কি দিব? 20 ইজ ইকুয়াল টু দিলাম 50 ই টু দি পাওয়ার, ই কি? এই যে লনের এখানে দেখো হলুদ কালার দিয়ে ই টু দি পাওয়ার, শিফট দিয়ে লন। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস 1.5। এগুলো কিন্তু সবগুলাই ফিজিক্সের ম্যাথ। হ্যাঁ, ল্যামডা, ল্যামডা তো লিখতে পারবো না, ল্যামডাটাই বের করতে হবে আমার। ল্যামডাটাকে আননোন হিসেবে দিব, অর্থাৎ এক্স হিসেবে, আলফা দিয়ে এন ব্র্যাকেট। তাহলে কি করলাম? 20 ইজ ইকুয়াল টু 50 ই টু দি পাওয়ার 1 মাইনাস 1.5 ল্যামডা বা 1.5 এক্স। সমাধান করো, শিফট ক্যালক ইকুয়াল। আইসা পড়ছে কত? 0.61। তাহলে আমার এখানে ল্যামডার ভ্যালু হচ্ছে কত? 0.61। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো দেখো, তুমি নর্মালি করতে গেলে অনেক কি করতে হইতো, লোন নিতে হইতো, এসব নিতে হইতো, ঝামেলা যাওয়া দরকার নেই। এগুলো তেজস্ক্রিয়তার ম্যাথ, এগুলো তুমি পাবা ফিজিক্স সেকেন্ড পেপারে। এটা ইয়াতে পাবা, থার্মোডাইনামিক্স চ্যাপ্টার, তাপগতিবিদ্যা অধ্যায় এই ম্যাথগুলো পাবা। ঠিক আছে, তো এবারে এটাতে আসো, এই টাইপের সমাধানগুলো। হ্যাঁ, এখন এইটাকে সমাধান করতে চাই। ঠিক আছে, এখানে আননোনকে টি টু দি পাওয়ার টি প্রাইম হচ্ছে আননোন, টি প্রাইমকে আমার বের করতে হবে। ঠিক আছে, তো আমি অ্যাজ ইট ইজ এভাবেই লিখে দিব। হ্যাঁ, টি প্রাইম মাইনাস 5, আমি একটু এখানে আনতেছি এটাকে। ওকে, টি প্রাইম মাইনাস 5, তাহলে টি প্রাইম তো আমার আননোন, টি প্রাইমারি এক্স হিসাবে ধরি মনে মনে, এক্স মাইনাস 5। ঠিক আছে, ডিভাইডেড বাই 95 মাইনাস 5, বা 90 লিখলেও হইতো, ইকুয়াল দিব, শিফট দিয়ে এটা, আলফা দিয়ে এটা, তারপরে ভগ্নাংশ সাইন 30 মাইনাস 0 বা ডিভাইড বাই 100 মাইনাস 0 লিখলেও হয়, না লিখলেও হয়। ঠিক আছে, এখন শিফট ক্যালক ইকুয়াল 32 চলে আসছে, 32 দিয়ে দিব। ঠিক আছে, তুমি ইনিশিয়াল অ্যাজাম্পশনটা চাইলে নিজের ইচ্ছা মতো বসায়ও নিতে পারো, বা যেটা আছে সেটা দিয়ে তুমি কন্টিনিউ করতে থাকতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, তাহলে এইভাবে তুমি যে কোনো কিছু সলভ করতে পারবা, যে কোনো সমীকরণ সমাধান। এগুলো কিন্তু সবগুলোই ফিজিক্সের ম্যাথ দেখাইলাম তোমাকে, সবগুলোই ফিজিক্সের ম্যাথ দেখাইছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসগুলো ইনশাল্লাহ পারবো। এখন তোমরা এটা সমাধান করবা। এটা আমি ডেসমসে গ্রাফ আঁকাইছি এই সমীকরণটাতে। এই যে দেখো 5টা সমাধান আসা উচিত,
কয়টা সমাধান আসা উচিত? 5টা। ক্যালকুলেটর সমাধান আমি করলে আসে কয়টা? 3টা। 3টা কেন 3টা? আসলে এখানে তোমার কি 3 বার 0 হইলো মানে 2 এর উপরে 2 বার আসছে, অথবা 0-এর উপরে 2 বার আসছে, মানে গ্রাফটা থাকলে তুমি বুঝতে পারবে যে আসলে কোনটা 2 বার 3 বার। এটা যদিও লাগে না, কখনো এটা লাগে না যে ইউনিক সমাধান কোনটা, মানে ইউনিক সমাধান কয়টা এটা হইলেই হয়, বা ইউনিক সমাধান কে কে সেটা হইলেই হয়, ঠিক আছে? এটা লাগে না যে কোনটা 2 বার আসছে কোনটা 3 বার আসছে, এটা দরকার নেই। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা নিজেরা করবা। আমি যেই টেকনিকটা শিখাইছি সেই টেকনিকটা কাজে লাগাই, এটা নিজেরা করবা। এই অ্যান্সারগুলো আসবে, তোমরা নিজেরা মিলাই দেখি, নিজেরা ক্লিক করে এই মাত্র যে টেকনিক শিখেছি সেটাতে, এ হোক প্লাসে হোক, কোনোটাতেই কিন্তু পঞ্চঘাতী সমীকরণের সমাধান করা যায় না। বাট আমি যে টেকনিকটা শিখাইছি সেটা ইউজ করে তুমি করতে পারবা, সেটা ইউজ করেই নিজেরা দেখবা এই অ্যান্সারগুলো আসে কি না। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? আমি তোমার আমি যদি বলি ইনিশিয়াল অ্যাজাম্পশন, মানে প্রথমে যে মানটা আমি 500 দিছি -500, এটা নর্মালি কত দেওয়া উচিত? মানে তুমি যদি এত প্যাচে না যাইতে চাও, ভাই আমারে বলে দেন আমি কত কত দিব, তাহলে আমি তোমারে বলি একবার তুমি +1000 দাও, একবার -1000 দাও, একবার 0 দাও। মানে তাহলে 3টা জায়গায় স্পেকট্রামের 3টা জায়গায় দেখাইলো হলো 1000, -1000, 0, এর মধ্যেই নর্মালি হয়ে যায়। বুঝছো? এর মধ্যেই নর্মালি হয়ে যায়। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, এই পর্যন্ত ডান। হ্যাঁ, আচ্ছা এবার আসি তোমাকে কিছু একদম প্র্যাকটিক্যাল কেসে নিয়ে যাই। প্র্যাকটিক্যাল কেসে নিয়ে যাই। তোমরা কি এরকম টাইপের ম্যাথ করছো 9-10-এ? 9-10-এ এরকম ম্যাথ করছো? বিভব নির্ণয়ের ম্যাথ করছো? কেন্দ্রে বিভব নির্ণয়, চারদিকে 4টা চার্জ আছে, কেন্দ্রে দূরত্ব দেওয়া আছে, বর্গাকার ক্ষেত্রের চারদিকে 4টা চার্জ আছে, দূরত্ব দেওয়া আছে, বলছে মাঝখানে বিভব কত। এগুলো ফিজিক্সগতভাবে না জানলেও সমস্যা নাই, এগুলো শিখাবো আমরা। আমরা আসি তোমাদের শেখানোর জন্য। আজকে শুধু ক্যালকুলেশনটা দেখো, আজকে শুধু ক্যালকুলেশনটা দেখো। আমি তোমাকে সামারিটা বলি। আমরা মাঝে মাঝে এমন হয় না, একটাই সমীকরণ ব্যবহার করছি, একটাই সূত্র ব্যবহার করছি, কিন্তু 4বার ব্যবহার করতে হবে একই ম্যাথে, 4বার ব্যবহার করতে হবে। ধরো আমি এই ম্যাথটার কথাই বলি, সূত্র আমার এটা, আমার বিভব নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। একবার 4 কুলম চার্জের জন্য এখানে বিভব বের করব, একবার -5 কুলম চার্জের জন্য এখানে বিভব বের করব, একবার 6 কুলমের জন্য এখানে বিভব, 10 কুলমের জন্য এখানে বিভব। অর্থাৎ 4বার আমার এই সূত্রটা ব্যবহার করতে হবে, 4বার। ঠিক আছে? 4বার, এই যে 4বার আমার এই সূত্রটা ব্যবহার করতে হবে। 4বার এই সূত্রটা, একবার এই সূত্রের Q1 এর জায়গায়, Q1 মানে কি চার্জের মান, 4 কুলম্বের জন্য 4 বসাইছি। দূরত্ব কত? 4 কুলম থেকে এই বিন্দুর, এই বিন্দুতে বিভব বের করতেছি √2। একবার 10 কুলম্বের জন্য এই বিন্দুর বিভব, একবার -5 কুলমের জন্য এই বিন্দু দেবে, একবার 6 কুলমের জন্য এই বিন্দু দেবে। অর্থাৎ আমি 4বার এই সূত্র ব্যবহার করে 4টা এরকম অ্যান্সার আসবে। এই 4টা অ্যান্সার ধরো যোগ করে দিলে এই বিন্দুতে মোট বিভব আমি পাবো। এটা একটা সিনারিও, এটা শুধু এই ম্যাথেই হবে যে তা না, আমি একটা ম্যাথ তুলে নিয়ে আসছি। এটা তুমি ব্যবহার করতেছো এরকম যে কোনো ম্যাথে হতে পারে, বিশেষ করে প্র্যাকটিক্যালগুলোতে এই জিনিসটা বারবার হয়। দেখছো কিনা, পর্যবেক্ষণ সংখ্যা অনেকগুলোর জন্য একই হিসাব বারবার করতে হয়, তাই না? তো এই জিনিসগুলো স্মার্টলি করা যায়। তুমি হয়তো কি করতা, 4বার এই জিনিসটা লিখতা, তাই না? 4বার এই জিনিসটা লিখতা, এটার 4বার লেখা লাগবে না, একবার লিখেই তুমি করে ফেলতে পারো। কেমনে দেখাই দিই, কেমনে দেখাই দিই, এই জিনিসটাই কিভাবে করবা সেটা দেখাই দিচ্ছি। দেখো, আমার এই জিনিসটার মান যে 9 × 10⁹, এটা নিয়ে কারো দ্বিমত আছে? এটা নিয়ে কারো দ্বিমত আছে? এই 1/4πε0 এর মান যে 9 × 10⁹? না, সবাই জানি। তাহলে আমার বেসিক্যালি 9 × 10⁹ এর সাথে একবার 4/√2 গুণ দিতে হবে, একবার 10/√2 গুণ দিতে হবে, একবার -5/√2 গুণ দিতে হবে। দেখো দেখি এখানে কোন জিনিসটা পাল্টাচ্ছে, কোন জিনিসটার মান পাল্টাচ্ছে, আর কোন জিনিসগুলো ফিক্সড আছে। এইটা পাল্টাচ্ছে, এইটা পাল্টাচ্ছে, এইটা পাল্টাচ্ছে, বাকি জিনিসগুলো কি ফিক্সড আছে না? বাকি জিনিসগুলো ফিক্সড আছে, তাই তো? তো আমি আর পাল্টাচ্ছে না তো, একজন বলছো কিউ, মুবাশশিরা জান্নাত বলছো কিউ আর পাল্টাচ্ছে, আর কই পাল্টাচ্ছে? আর তো √2 সবার ক্ষেত্রে। হ্যাঁ, পাল্টাইতে পারতো, পাল্টাইলে অন্য ম্যাথ হইতো, বাট এই ম্যাথে পাল্টাচ্ছে না। তো আমি যেগুলা ফিক্সড না ওইগুলা লিখে ফেলবো আগে। আমি এখানে 9 × 10⁹ এটা ফিক্সড লিখে দিলাম, ওকে। আমি ইনটু দিয়ে 4/√2, 4 তো আমার চেঞ্জ হচ্ছে, 4 এর জায়গাটা তো আমার চেঞ্জ হচ্ছে, যতবার বসাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন মান আসছে। তো এটা আমার আননোন, এটা আমার কি আননোন, আননোন না ভেরিয়েবল, আননোন বলে বলবো, এটা আমার ভেরিয়েবল।
ঠিক আছে? তো ভ্যারিয়েবল যদি হয় তাহলে ভ্যারিয়েবলটাকেও আমি কি হিসাবে চিন্তা করব, এক্স দিতে পারো, এ দিতে পারো, বি দিতে পারো, তোমার ইচ্ছে। তুমি এ বি সি ডি, এখানে দেখো এ বি সি ডি ই এফ এক্স ওয়াই এম এগুলো দেওয়া যায়, তুমি যে কোনো একটা দিতে পারো। আমি এ দিলাম, বা তুমি বিও দিতে পারো, এক্সও দিতে পারো, ইচ্ছা তোমার। এ দিলাম, দিছো? নিচে আসো, নিচে এসে এই রুট টু সবার ক্ষেত্রেই আছে, চেঞ্জ হচ্ছে না, তাহলে রুট টু দিয়ে দিবা। হ্যাঁ, যদি এমন হইতো নিচের এটা একবার রুট টু, একবার 3, একবার 5 রুট টু, হোয়াট এভার এরকম চেঞ্জ হতো, তাহলে তুমি এটাকে এ না দিয়ে বি দিতা। তখন তুমি এটাকে এ না দিয়ে কি দিতা, বি দিতা। যেগুলো যেগুলো চেঞ্জ হয় সেগুলোরে তুমি লেটার দিয়ে প্রকাশ করবা, যেগুলো যেগুলো ফিক্স থাকে ওগুলোকে তুমি সংখ্যা দিয়ে প্রকাশ করবা। ডান ডান, লেখা হয়েছে, লেখা হয়েছে। এখন তুমি কি বারবার বসায় সমাধান করবা। দেখো কি করবা এখন, সমাধান না, সরি, এটা কি সমাধান করতেছি ভাইয়া না কি করতেছি বলো, তোমরাই বলো এটা কি করতেছি, ক্যালকুলেশন, হিসাব করতেছি, হিসাব, ক্যালকুলেশন করতেছি। ক্যালকুলেটর একটা বাটন আছে কিনা ক্যালক নামে, ক্যালকুলেটর বাটন আছে কিনা ক্যালক নামে, আছে তো, ক্যালকুলেশনের একটা বাটন আছে তো। তো এই ক্যালক বাটনটা আমি ক্লিক করব। এই ক্যালক বাটনটা ক্লিক করলে ক্যালকুলেটর আমার বারবার বসানো লাগবে না, সমাধান করে দিবে। ক্যালক বাটনটা ক্লিক করলাম, ও আমাকে জিজ্ঞেস করতেছে ক্যালকুলেশন তো করবেন, এর মান কত বসাবো। আমি এর মান প্রথমবার কত বসাবো, 4 বসাইলাম, 4 ইকুয়াল, এই যে এর মান 4 বসাইলে এত, এর মান 4 বসাইলে এত, ঠিক আছে। আমি একবার হিসাব করে তো আমি সারতে চাই না, আমি আবার হিসাব করতে চাই, তাহলে আমার কিন্তু এটা চলে আসছে, এটার মান কিন্তু চলে আসছে 2.54 ইন্টু 10 টু দি পাওয়ার 10, হ্যাঁ 2.54 ইন্টু 10 টু দি পাওয়ার 10 লিখে ফেললাম। হ্যাঁ, এখন আমি তো আরেকবার হিসাব করতে চাই, আবার শুরু থেকে না লিখে আমি ক্যালক লিখবো। ক্যালক লিখলে এবার বলেন এর মান আবার কত বসাবেন, পরের বার আমি এর মান কত বসাবো, 10 কল দিলাম। 10-এর জন্য যা আছে সেটা চলে আসছে 6.36 ইন্টু 10 টু দি পাওয়ার কত ভাইয়া, 10 টু দি পাওয়ার 10। ওকে, আমি আবার হিসাব করব, ক্যালক দিব, এর মান কত বসাবেন, এর মান -5 বসাবো, -5 ইকুয়াল দিলাম, চলে আসছে কত, -3.18 ইন্টু 10 টু দি পাওয়ার 10। আমি আবার হিসাব করব, আমি আবার ক্যালকুলেশন দিব, দিলাম, কত বসাবেন, এর মান 6 বসাইলাম, চলে আসছে 3.81 ইন্টু 10 টু দি পাওয়ার, বাস এই হচ্ছে আমার কি হিসাব হয়ে গেছে। হ্যাঁ, আমি এইভাবে যতবার ইচ্ছা ততবার এই হিসাবগুলো করে ফেলতে পারবো। বুঝছো, এই হিসাবগুলো করে আমি ধরো এরপরে যোগ করে দিলাম, ইয়া করে দিলাম, এই সব জিনিসই করা যায়। তোমাদেরকে একটু মানে আমি জানি না তোমরা এখন নিতে পারবা কিনা এটা মাথায়, একটু মানে ব্রেনটারে কি নাচাবো, তোমরা কি চাও একটু ব্রেনটাকে নাচাবো, একটু প্রোগ্রাম করে দেখাবো কিছু, একটু প্রোগ্রাম করে দেখাই। মানে আমি তোমাদেরকে টুল শিখাচ্ছি ভাইয়া, এই ম্যাথের জন্য এটা অ্যাপ্লাই করতে হবে তা না, তুমি নর্মালি এই ম্যাথ করে ফেলতে পারো, নর্মালি এই ম্যাথ করলেও মার্কস পাবা। আমি তোমাদেরকে মানে একটা আছে না যে এতক্ষণ পর্যন্ত যা টেকনিক শিখাইছি সেইগুলোরে সহজ বানানোর জন্য এর চেয়ে কঠিন টাইপের একটা টেকনিক শিখাই, সো দ্যাট তোমার ওইগুলো আরাম লাগবে। ঠিক আছে, একটু ব্রেনটাকে না চাই, ঠিক আছে। ধরো ভাইয়া হাত দিব না, একদম হাত দিব না, এগুলা কিছু লিখবো না, এগুলা কিছু লিখবো না, এগুলা কিছু না লিখে ভাইয়া ডিরেক্ট এটার মান লিখবো ক্যালকুলেটারে, আমি কোনো হাত দিব না, আমি ডিরেক্ট একটা এমসিকিউতে আছি, ডিরেক্ট এটার মান লিখবো, আমি কোনো খাতা কলমে টাচ করবো না, মানে কলম দিয়ে না ধরে ম্যাথ করে শেষ করব, মাথা দিয়ে ম্যাথ করব, ক্যালকুলেটার আর মাথা, কোনো লিখালেখি নাই, এখান থেকে দেখি ক্যালকুলেটার আর মাথা দিয়ে ম্যাথ করবো। হ্যাঁ, কি কি করা মানে তুমি নিজে বলো, তুমি যদি একটা প্রোগ্রাম সাজাও তুমি কি করতে বলতা, ক্যালকুলেটরকে ইনস্ট্রাকশন দিতে আগে তুই এটা হিসাব কর, তারপরে এটা হিসাব কর, তারপরে এটা হিসাব কর, তারপরে এটা হিসাব কর, এই যে 4টা মান আছে এই 4টা মান পরে যোগ কর, এটাই তো তুমি ক্যালকুলেটরকে প্রোগ্রাম বানাই দিতা, তাই না? একটা প্রোগ্রাম বানাই, চলো তো আমরা একটা প্রোগ্রাম বানাই দিব ক্যালকুলেটরকে, ঠিক আছে। তো প্রোগ্রাম বানাই দিলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ওকে, এটার সাথে গুণ আকারে কি আছে, এটার সাথে গুণ আকারে আছে 1/4πε0, আচ্ছা এটা তো লিখলাম, ইন্টু 4/√2, ঠিক আছে, 4/√2। এখন আমি এই জায়গায় 4 না দিয়ে আমি এই জায়গায় কি দিলাম, এ দিলাম, এ দিলাম √2, ঠিক আছে, ঠিক আছে। এই হিসাবটা বুঝছো, এই হিসাবটা বুঝছো, এই লেখাটা বুঝছো, তোমরা কি নিতে পারবা কিনা আমার ডাউট হচ্ছে। আচ্ছা দিলা, এটা দিলা, হ্যাঁ, এটা দেওয়ার পরে দেন হচ্ছে তুমি কি আরেকটা হিসাব, আরেকটা হিসাব, আরেকটা হিসাব, হ্যাঁ, ডিরেক্ট তুমি ধরো এরকম ধরো যদি যাও, ওকে,
এখন এইটা তুমি দিলা, দেবার পরে তুমি আচ্ছা আমাকে এতগুলো চলক আছে এ বি সি ডি ই এফ। আচ্ছা আমি তোমাদের প্রথমে এই চারোটা হিসাব একসাথে করাটা আগে দেখাই, চারোটা হিসাব একবারে করাটা। হ্যাঁ, ক্যালকুলেটরকে একটা অপারেশন করার পরে আরেকটা অপারেশন করার ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, মানে আগে তুই এটা হিসাব কর তারপরে এইটা হিসাব কর, এই কথাটা তুমি ক্যালকুলেটরে কেমনে বলবা, এই কথাটা তোমার বলার জন্য এখানে একটা কোলন সাইন দেখতেছো, একটা কোলন সাইন, এই যে এই ইন্টিগ্রেশন সাইন এটাকে বলে, ইন্টিগ্রেশন একটা কোলন দাগ। যারা কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতেছো তারা কিন্তু জানো যে লাস্টের দিক দিয়ে কি সেমিকোলন বা এগুলা দিয়ে আমাদের কি করতে হয়, লাইন এন্ড করতে হয়। লাইন এন্ড করে না প্রোগ্রামিংয়ে, তো এরকম তুমি লাইন এন্ড করবা ক্যালকুলেটার এই হিসাবে। তো আলফা দিয়ে এটা ক্লিক করলাম, লাইন এন্ড। এটা মানে কি একটা অপারেশন ক্যালকুলেটারকে তুমি ইনস্ট্রাকশন দিছো, হ্যাঁ, এরপর তুমি আরেকটা ইনস্ট্রাকশন দিবা, আরেকটা ইনস্ট্রাকশন দিবা। তাহলে 9 ইন্টু 10⁹, এটার সাথে গুণ আকারে তুমি কি পরের অপারেশনটা কি 10 বাই বা বি বাই √2, ঠিক আছে, √2 দিলা। সেকেন্ড অপারেশনটা তুমি এটাকে ডিক্লেয়ার করলা, পরে এটা করবি। থার্ড অপারেশনটা তুমি দিবা আলফা দিয়ে এটা। থার্ড অপারেশন কি 9 ইন্টু 10⁹ ইন্টু কি কত -5, এটাকে সি দিলা, সি বাই √2, ঠিক আছে। এরপরে কোলন দিলা, কোলন দিয়ে পরের অপারেশনটাতে যাও, 9 ইন্টু 10⁹ ইন্টু কত, ইন্টু ধরো ডি বাই √2 দিলা। তো ওকে, তুমি এই চারোটা জিনিস ধরো তুলে দিলা। চারটা অপারেশন ক্যালকুলেটরকে একসাথে করতে বলবা। এখন চারটা অপারেশন করতে যদি বলো ক্যালক দিবা, ক্যালক দিলে ও তোমার কাছে এর মান জানতে চাইছে, এর মান জানতে চাইছে, এর মান কত ভাইয়া 4। ও তোমাকে বি এর মান জানতে চাইছে, বি এর মান কত 10। ও তোমাকে সি এর মান জানতে চাইছে, সি এর মান কত -5। ও তোমাকে ডি এর মান জানতে চাইছে, ডি এর মান কত 6 দিয়ে ইকুয়াল দিলা। তাহলে এ এর জন্য অ্যান্সার কত সেটা তোমাকে দেখাচ্ছে, প্রথম অ্যান্সারটা। এই যে একটু আগে দেখো এটা আসছিল কিনা 2.54, এটা আসছিল কিনা, আসছে। ইকুয়াল দিলে বি এর জন্য অ্যান্সার কত এটা তোমাকে দেখাচ্ছে, ইকুয়াল দিলে সি এর জন্য অ্যান্সার কত এটা তোমাকে দেখাচ্ছে, ইকুয়াল দিলে ডি এর জন্য অ্যান্সার কত এইটা তোমাকে দেখাচ্ছে। তাহলে তুমি একাধারে চারটা ক্যালকুলেশন করার ইনস্ট্রাকশন তুমি একবারে তাকে প্রোভাইড করতে পারো। এখন তুমি বলতে পারো এটা করে লাভ কি, আমি তো 4 বার লিখলাম। এইটা আমি একটা টুল হিসেবে শিখাইছি, এটা কোনো কোনো জায়গায় যুগান্তকারী কাজে লাগে, যুগান্তকারী কাজে লাগে। আমি তোমাদের এখনই একটা এক্সাম্পল বানায় দেখাচ্ছি। কোনো কোনো জায়গায় মানে লাইক ধরো এটা গেম চেঞ্জার। হ্যাঁ, আমি বলতে পারি যে এটা একটু টাফ, থিঙ্কিং করার একটু টাফ। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যখন বুয়েটে আসবা না, বুয়েটে তুমি নিউমেরিক্যাল মেথড, নিউমেরিক্যাল অ্যানালাইসিস নামে একটা কোর্স পড়বা। সেখানে এই টেকনিকটা তোমার মানে লাইক কি বলবো, মানে ম্যাজিক্যাল হিসেবে কাজ করবে। মানে তুমি ক্যালকুলেটরকে ব্যাক টু ব্যাক ইনস্ট্রাকশন দিয়ে খালি সমান সমান দেওয়াই তোমার কাজ, পরীক্ষা হলে বসে এটা করো, সমান সমান দেওয়াই কাজ, আসবে অ্যান্সার লিখবা, আসবে অ্যান্সার লিখবা, এরকম ভাবে। আমি তোমাদেরকে এইখানে তো ইজি, এখানে জাস্ট লিখে ফেললাম। এখন তুমি যদি যোগটাও করতে চাইতা তাহলে কি করতে বলো দেখি, কোলন দিয়ে পরের অংশে তুমি তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে হতো যে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এটা করো, ঠিক আছে। এখন এইটা যদি করতে চাইতো তখন তোমার কি করতে হবে, যে অপারেশনটা আছে না, এই যে প্রথম জিনিসটা, এই যে প্রথম জিনিসটা, এটাকে একটা চলকে ভরার জন্য একটা ইনস্ট্রাকশন দিতে হতো। চলকে ভরার জন্য ইনস্ট্রাকশন মানে কি, এক্স ইজ ইকুয়াল টু, সরি, মানে এটাকে একটা চলকে ভরার জন্য ইনস্ট্রাকশন দিতে হতো। ওই চলকে ভরে দেন, ওই চলকটা যোগ আকারে সামনের দিকে যাবে। এরকম ভাবে তুমি ধরো একটার পর একটা সমাধানগুলো মিলাই যোগ করাই করতে পারো। তো আমি আপাতত তোমার ব্রেনটা অনেক বেশি মানে প্রেশার দিতে চাচ্ছি না, কারণ আমাদের আরও কয়েকটা জিনিস দেখতে হবে যেগুলো আসলেই কাজে লাগে। এটা খুব বেশি কাজে লাগবে না আপাতত এইচএসসি লাইফে, বাট আমি তোমাদের বলে দিলাম যে তুমি ক্যালকুলেটরকে চাইলে 4টা 5টা 10টা অপারেশন একই সাথে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারো, সমান সমান দিয়ে দিয়ে পরে তোমার অ্যান্সারগুলো আসতে থাকবে। এই জিনিসগুলোর মজার দিকটা কখন হয় জানো আরও বেশি, যখন ধরো নিচেরটাও চেঞ্জ হচ্ছে, অনেকগুলো চলক এখানে ধরো, এখন আমার তো এখানে শুধু চেঞ্জ হচ্ছিল কি এটা না, যদি এইগুলা চেঞ্জ হয়ে সাথে এটাও ধরো চেঞ্জ হতো, এটা সব জায়গায় √2 না, এটা এক জায়গায় √2, এক জায়গায় √5, এক জায়গায় √10, এরকম করে যদি চেঞ্জ হতো, এটাও এক এক জায়গায় এক একটা, এরকম যদি হতো তুমি এইভাবে অনেকগুলো সিরিয়াল অপারেশন তুমি তাকে দিয়ে দিতে পারতো, ঠিক আছে। তো যাক, এটা নিয়ে আমি আর খুব বেশি বাড়াবো না, কারণ এটা তুমি ধরো মানে যোগ করে ওই জিনিসটা করতে গেলে তোমার কাছে মনে হবে যে ভাই এটা আমি হাতে কলমে করলে একটু ইজি। এই ম্যাথের জন্য এটা খুব বেশি প্রযোজ্য না, লাইন ব্রেক করে করে করা। আমি জাস্ট দেখাইলাম যে এটাও একটা ক্যালকুলেটরের অপারেশন আছে। আমি তোমাদের আজকে যা যা শেখাচ্ছি এগুলো কিন্তু টুল, এমন না যেই ম্যাথের জন্য যেটা করাইছি ওই ম্যাথের জন্য ওইটা করতে হবে। তুমি এই টুল, এটা হচ্ছে ছুরি কাচি দা এর মতন। এই ছুরি কাচি দা কোনটা দিয়ে কি করে আমি তোমাদেরকে এটা শেখাচ্ছি। তুমি এটা দিয়ে মরিচ কাটবা নাকি ফ্রুট কাটবা, না
মাংস কাটবা, এটা এরপরে তুমি ডিসাইড করবা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এরপরেরটাতে আমি যাই, এই জিনিসগুলো তাহলে আমরা পারবো, একাধারে অনেকগুলো অপারেশনের ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আসি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই পার্টগুলোতে। তোমরা কি এরকম জিনিসগুলা করছো? ভেক্টর তো পড়ছো অনেকে, এরকম জিনিসগুলা করছো? প্রিয়তি বলছো হ্যাঁ। আর কেউ? যে তোমার একটা বেগের রাশিমালা দেওয়া আছে, দিয়ে বলছে 3 সেকেন্ড পরে বস্তুটার ত্বরণ কত। এগুলা কেউ কেউ বলছো করছি, কেউ কেউ বলছো করিনি, সমস্যা নেই। গতিবিদ্যা চ্যাপ্টারটা সামনে অপূর্ব দাদা তোমাদের পড়াচ্ছেন। গতিবিদ্যা চ্যাপ্টারটা তুমি যখন পড়বা তখনই তুমি এই জিনিসগুলো করে ফেলবা, তখনই তোমার এই জিনিসগুলো করে ফেলতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলা দুনিয়ার সহজ, মানে খুবই সহজ। এই জিনিসের অ্যান্সারগুলো বের করা খুবই সহজ, মানে সত্যি কথা যেটা তোমাকে ওই কনসেপ্টটা না পড়ায়ও আমি এই জিনিসগুলো করা দিতে পারি। জাস্ট আমি তোমার একটা কথা বলি, এই কথাটা মাথায় সেট করো, একটা ছোট্ট কথা, আর কিছু না। তুমি এই কথাটা মাথায় সেট করো, এটা এস দিয়ে কি বোঝায় ভাইয়া? সরণ। হ্যাঁ, ভি দিয়ে কি বোঝায় ভাইয়া? বেগ। এ দিয়ে কি বোঝায় ভাইয়া? ত্বরণ। জাস্ট আমি ডিটেলসে যাবো না, আমি জাস্ট এটা বলে দিলি তুমি বুঝে যাবা। সরণকে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন কিভাবে লেখে? ডিডিটি। হ্যাঁ, মানে তোমার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। আবার তুমি যদি চাও যে ভাইয়া আমি ত্বরণ আছে, ত্বরণ দেওয়া আছে, ধরো সরণ থেকে বেগে যেতে চাইলে ডিফারেন্সিয়েশন, বেগ থেকে ত্বরণে যেতে চাইলে ডিফারেন্সিয়েশন। এখন এমনও তো হইতে পারে না, কোনো ম্যাথে ত্বরণই দেওয়া আছে, সরণ চাইছে, উল্টাটাও যেতে পারে। তো ত্বরণ থেকে বেগে যদি কেউ যেতে চায় তাহলে করতে হবে ইন্টিগ্রেশন, বেগ থেকে সরণে কেউ যদি যেতে তাহলে করতে হবে ইন্টিগ্রেশন। এই জিনিসটা জাস্ট আমার সাথে লিখে রাখবে, এই জিনিসটা, বা নিচেও লেখা আছে এই জিনিসটা। হ্যাঁ, এটাও লিখে রাখতে পারো, একই জিনিস। বুঝছো? জাস্ট এইটুকু জিনিস মাথায় রাখো। সরণের মান থেকে বেগের মানে যেতে চাই, ডিফারেন্সিয়েশন করব। বেগের মান থেকে ত্বরণের মানে যেতে চাই, ডিফারেন্সিয়েশন করব। আবার যদি উঠতে চাই, অর্থাৎ ত্বরণ দেওয়া আছে, বেগ চাই, ইন্টিগ্রেশন। বেগ দেওয়া আছে, সরণ চাই, তাহলে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এতটুকু জাস্ট লিখো। এখন এই ম্যাথটা তুমি এতটুকু বেসিসই করে ফেলতে পারো। তোমরা বলো দেখি কি দেওয়া আছে আমার এখানে? এটা কি, কিসের মান দেওয়া আছে বলো? বেগের মান দেওয়া আছে। বেগের মান মানে কি? বেগের সমীকরণ দেওয়া আছে। বেগের সমীকরণ দিয়ে কি জানতে চাইছে? ত্বরণ জানতে চাইছে। কত সময়? 3 সেকেন্ডের ত্বরণ জানতে চাইছে। এখন তোমরা আমাকে বলো দেখি আমি কি করবো? ডিফারেন্সিয়েশন করবো না ইন্টিগ্রেশন করবো? জাস্ট এতটুকুর ভিত্তিতে বলো। ডিফারেন্সিয়েশন কি জানি না, ইন্টিগ্রেশন কি জানি না, জানা দরকারও নাই। আমি জাস্ট জানতে চাই যে কি করবো? ডিফারেন্সিয়েশন করবো। ডিফারেন্সিয়েশন না শিখেও ডিফারেন্সিয়েশন এখন তুমি পারবা। দেখো, আসো ক্যালকুলেটরে আসো। ক্যালকুলেটর হাতে নাও ভাইয়া। ক্যালকুলেটর হাতে নিছো, কম্পিউট মোডে আসো, একদম প্রথম মোডে আসো। একদম সিম্পল ডিফারেন্সিয়েশন, এখানে একটা সিম্বলই আছে। দেখো ডিডিএক্স হলুদ কালার দিয়ে, ইন্টিগ্রেশন সাইনের উপরে ডিডিএক্স। কিভাবে আনবো এটাকে স্ক্রিনে? হলুদ কালার শিফট দিয়ে এটাকে আনলাম। এখন ডিফারেন্সিয়েশন করবো কার? বেগকে ডিফারেন্সিয়েশন করবো। বেগকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। বেগ কত? 10 প্লাস 4t স্কোয়ার। বেগ কত? 10 প্লাস বেগের বেগ ইজ ইকুয়াল টু যত, সেটাই লিখবা তুমি, 4t স্কোয়ার। 4t স্কোয়ার। এখন কথা হচ্ছে ক্যালকুলেটরে তো টি লেখা যায় না, ক্যালকুলেটরে টি গুলাই আসলে কি? এক্স। ঠিক আছে, তাহলে এক্স কেমনে লিখে? আলফা দিয়ে এন ব্র্যাকেট দিলাম, এক্স লিখলাম। মানে টি কে মনে মনে আমি কি ধরছি? এক্স ধরছি, স্কোয়ার দিয়ে দিব। তাহলে 10 প্লাস 4x স্কোয়ার দিয়ে দিলাম। এবার আসি এক্স এর ভ্যালু কত? এক্স মানিটা কি আমার? এখানে এক্স মানিটা কি? আমি কারে এক্স ধরছি? টি। টি মিনস টাইম, সময়। তাহলে এক্স এর মান আমাকে কত বসাইতে হবে? আমার কাছে কি চাইছে? ত্বরণের মান কোন সময় চাইছে? 3 সেকেন্ড সময় ত্বরণ চাইছে। তাহলে আমি কি করতেছি? বেগকে ডিফারেন্সিয়েশন করতেছি। কত সময়ে ডিফারেন্সিয়েশন করতেছি? কোন সময়ের মানটা দরকার? ডিফারেন্সিয়েশন করে ডিফারেন্সিয়েশন করে তো ত্বরণ আসবে। ত্বরণের কোন সময়ের মানটা দরকার? 3 সেকেন্ড। 3 দিলাম, ইকুয়াল দিলাম, অ্যান্সার চলে আসছে 24। টাকায় দাও অ্যান্সার 24, শেষ। ডিফারেন্সিয়েশন না করেও এই ম্যাথগুলো কিন্তু খুবই কমন। তুমি দেখবা টেস্ট পেপার হাতে নিলে এগুলো খুবই আসছে, কোশ্চেন ব্যাংক হাতে নিলে এগুলো খুবই আসছে। কোনো প্যারা, এগুলা একদম প্যারা নেই, জাস্ট তুমি বসাবা, শেষ। তাই ডিফারেন্সিয়েশন পারি না, ম্যাথ পারি ডিফারেন্সিয়েশনের। ডিফারেন্সিয়েশন ফিজিক্সে যা আসে সেটা পারি, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন না পেরেও ডিফারেন্সিয়েশনের এমসিকিউ তুমি আজকে থেকে পারো। ঠিক আছে, জাস্ট জানতে হবে ডিফারেন্সিয়েশন কোনটারে ডিফারেন্স করলে কি হয়, কোনটারে ডিফারেন্স করলে কি হয়, এটাই জাস্ট জানতে হবে। এগুলো গতিবিদ্যাতে একদম ডিটেলসে পড়াবে ভাইয়ারা তোমাদের। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ত্বরণ তো এখানে 24 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, ত্বরণ না, এটা হবে ঘ নম্বর। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? আমি এককটা খেয়াল করি নাই, মিটার পার সেকেন্ড তো বেগের একক, মিটার পার সেকেন্ড ত্বরণ বের করছি। ওকে, আচ্ছা
এরপরে যাই, এরপরেরটা বলছে একটা বস্তুর বেগ দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া? বেগ ভি দেওয়া আছে। 2 সেকেন্ড পরে বস্তুটার কি চাইছে বলো? সরণ কত চাইছে? সরণ কত? তাহলে কি জিনিসটা কি দাঁড়াইলো? ভি দেওয়া আছে, এস চাইছে, ভি থেকে এস চাইলে উপরে উঠতে হবে। উপরে উঠতে হলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। উপরে উঠতে হলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এবার ইন্টিগ্রেশন যদি করতে যাই, এটাও ক্যালকুলেটরে করা যায়, ইন্টিগ্রেশন না পারলেও কোনো সমস্যা নাই, ইন্টিগ্রেশনে যাই চলো। একদম প্লেন স্ক্রিনটাতে যাব, গেলাম, যাবার পরে আমি ইন্টিগ্রেশন সাইন কোনটা? ইন্টিগ্রেশন সাইন এই যে দেখো আলফার নিচে সরাসরি, এটাতে কোনো আলফা দিয়েও ক্লিক করতে হবে না, শিফট দিয়েও ক্লিক করতে হবে না, কারণ এটা বাটন সাদা মানে কি বাটনটা ক্লিক করলে সরাসরি এটা অ্যাক্টিভেট হবে। হয়ে গেল, ইন্টিগ্রেশন করব আমি। এখন ইন্টিগ্রেশনটা এরকম, হ্যাঁ, ইন্টিগ্রেশন কিছু একটা সাপেক্ষে হয়, ক্যালকুলেটরে এটা ডিএক্স হয়, ডিএক্স এর সাপেক্ষে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে কাকে বসাবো? আমি কার থেকে কি চাই? বেগ থেকে সরণ চাই, তাহলে আমি এখানে বেগকে বসাবো, যেন আমি কাকে পাই? সরণকে পাই, কারণ বেগকে ইন্টিগ্রেশন করলে, বেগকে ইন্টিগ্রেশন করলে সরণ আসছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন ইন্টিগ্রেশনের এই জায়গাটাতে বেগের রাশিটা লিখব, লিখি চলো ব্র্যাকেট দিয়ে, ঠিক যেমনি আছে সেমনি লিখবো। 6t², টি তো আর লেখা যায় না, লিখবো কি এক্স, শিফট এন ব্র্যাকেট দিয়ে, মানে এক্স তুললাম, x², 6t², 6x² লিখলাম, প্লাস 2t, 2x দিলাম। তাহলে এতটুকু আমার শেষ লেখা। এখন এতটুকু লেখা শেষ, এখন বলতে পারো ভাইয়া এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এগুলা কি? এই যে তুমি সরণ বের করবা, এই সরণটা কত থেকে কত সময়ের সরণ, কত থেকে কত সময় চলাচলের জন্য সরণ, ঠিক আছে? এগুলোকে লোয়ার লিমিট আপার লিমিট বলে, তোমরা যারা ইন্টিগ্রেশন সামনে করবা ডিটেলসে তখন তোমরা জানবা। মানে ইন্টিগ্রেশন বেসিক্যালি একটা ব্যাপ্তি জুড়ে, একটা এরিয়া বা একটা ব্যাপ্তি জুড়ে একটা অপারেশন করে দেয়, ব্যাপ্তি জুড়ে স্টার্ট পয়েন্ট থাকে, একটা এন্ড পয়েন্ট থাকে। ডিফারেন্সিয়েশন একটা এক্সাক্ট পয়েন্টের মান বের করে, মানে আমরা একটু আগে যেমন ডিফারেন্সিয়েশন হচ্ছে ওই মুহূর্তের মানটা বের করে, আর ইন্টিগ্রেশন হচ্ছে এই মুহূর্ত থেকে এই মুহূর্ত পর্যন্ত মানটা কত। তো আমরা এখন এখানে কি বলবো? আমাদের টার্গেট কি? 2 সেকেন্ড পর বস্তুটির সরণ কত, অর্থাৎ 2 সেকেন্ড পর্যন্ত সরণ, যেটা 2 সেকেন্ড পর্যন্ত সরণ মানে কি 0 সেকেন্ড থেকে শুরু হয়েছে দৌড়াদৌড়ি, 2 সেকেন্ড পর্যন্ত দৌড়াইছে বা 2 সেকেন্ড পর্যন্ত চলাচল করছে, এরপরে সরণটা কত? 2 সেকেন্ড পর্যন্ত বেগপ্রাপ্ত হলে। তাহলে আমার স্টার্ট পয়েন্ট কিছু না বললে বাই ডিফল্ট আমি রাইট অ্যারো ক্লিক করলাম, হ্যাঁ, রাইট অ্যারো ক্লিক করেন, লোয়ার লিমিট, বাই ডিফল্ট নিচের মানটা হচ্ছে 0, ওপরে বলা আছে 2 সেকেন্ড পর্যন্ত বা 2 সেকেন্ডের পর বস্তুটা সরণ, তাহলে উপরের মান 2, এটার মানে কি জানো? 0 টু দেওয়া মানে কি 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সরণ। এখন বলতে পারো স্যাররা এরকম প্রশ্ন দিতে পারতো না 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে সরণ কত? বলতে পারতো তো। যদি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত সরণ জানতে চাইতো, তাহলে বলো দেখি আমি এখানে কি কি লিমিট বসাইতাম? 1, 2। আমার এখানে শুধু 2 সেকেন্ড পর্যন্ত সরণ চাইছে, শূন্যটাকে বলে না, 0 থেকে 2 এভাবে বলে না, 2 সেকেন্ড পর্যন্ত সরণ মানেই 0 থেকে 2। যদি 1 থেকে 2 সেকেন্ডের সরণ চাইতো তাহলে বলে দিত 1 থেকে 2 সেকেন্ডের সরণ, তখন 1, 2 বসাইতো। তুমি এখানে যে কোনো মুহূর্তের সরণ বের করতে পারো, যে কোনো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের সরণ অথবা 0 থেকে 2 সেকেন্ডের সরণ, যে কোনো মুহূর্তে। তো আমি 0 থেকে 2 সেকেন্ডের সরণ বের করবো, ইকুয়াল দিব, ইকুয়াল দিলে অ্যান্সার চলে আসছে। কত আসছে? 20। তাহলে দাগায় ফেলো 20, শেষ। তাহলে ইন্টিগ্রেশন না শিখেও ইন্টিগ্রেশনের ম্যাথ পারি ইনশাল্লাহ আমরা, ঠিক আছে? ইন্টিগ্রেশনের ফিজিক্সের ম্যাথ পারি, এগুলো কিন্তু জাদুঘরি টেকনিক, এগুলো দিয়ে তুমি দেখবে যে অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত শিখে ফেললাম, এই পর্যন্ত পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ভেক্টর। ভেক্টর কি তোমাদের পড়া হয়েছে? মাস্টার ভাই অলরেডি পড়াইছেন তোমাদেরকে। ভেক্টরের তোমরা ক্যালকুলেটর টেকনিকগুলো শিখছো, মাস্টার ভাই শিখাইছেন তোমাদেরকে, তাহলে আমি আর শিখাবো না। ক্যালকুলেটরের টেকনিকগুলো কি শেখানো হয়েছে কিনা, মানে ক্যালকুলেটর দিয়ে সমাধান করার। আচ্ছা, ক্যালকুলেটর দেখায়, তোমরা তো এমনিতে এটা তো পারো, এই ম্যাথটা কি ক্যালকুলেটর ছাড়াও পারো না তোমরা? এই ম্যাথটাই যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এ ক্রস বি বের করতে বলছে, ক্যালকুলেটর ছাড়া তো পারো, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে এবার আমি শিখাই দিব এটা তোমাদেরকে। এই ম্যাথটা করতে যে ঝামেলা হয় না মাঝে মাঝে, আমার কিন্তু হইতো তোমাদের বেলায়, যে নির্ণায়ক করে গুণ করতে যে মাঝে মাঝে প্যাচ লাগে যেত, বিশেষ করে প্লাস মাইনাসের প্যাচটা লাগে যেত বেশি, ঠিক আছে? আমার লাগতো। তো ক্যালকুলেটরের যদি তুমি টেকনিকটা পারো, আমি কি করতাম জানো? আমি হচ্ছে পরীক্ষা হলে যখন করতাম, পরীক্ষা হলে আমি মাঝখানের ওই নির্ণায়ক যে গুণ কোনটার সাথে কোনটা হয়েছে এটা দেখাইতাম না। এটা না দেখায়, মানে এটা তো আমার তো এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এ ক্রস বি বের করতে হবে, রাইট? আমি এইভাবে লিখতাম, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ,
প্রথমে এ ভেক্টরের রাশিগুলো কত, আই ক্যাপের সহগ হচ্ছে 30, জে ক্যাপ লেখে নাই মানে 0, কে ক্যাপ হচ্ছে -100, হ্যাঁ। তারপরে বি এর ক্ষেত্রে কি 3 আই ক্যাপ 4 জে ক্যাপ -10 কে ক্যাপ। এখন আমি পরের লাইনে কোনটার সাথে কোনটা গুণ হয়েছে এসব এত কিছু ঝামেলা যেতাম, আমি ডিরেক্ট অ্যান্সার লিখে দিতাম। আলাদার মধ্যে আমার স্যাররা ভালো ছিল, যেই স্যারদের সাথে ছিল নাম্বার দিয়ে দিত। হ্যাঁ, ভার্সিটি কলেজের প্রথম বছরের প্রথম পরীক্ষাগুলোতে দিও তুমি কোনটার সাথে কোনটা গুণ হিসাব দিও, কিন্তু তুমি অ্যাডমিশনের ক্ষেত্রে শুধু আমার মতন এভাবে করলেও হবে। অ্যাডমিশনের ক্ষেত্রে এমএম করলেও মার্কস তুমি পেয়ে যাবে। এখন দেখো এরপরে আমি অ্যান্সার দিয়ে দিব। কেমনে দিয়ে দিব? ক্যালকুলেটরকে ব্যবহার করে। আসো, আমি ক্যালকুলেটরের ব্যবহার করে অ্যান্সার দিব। আমি কি ম্যাথ করতেছি ভাইয়া? ভেক্টরের। ক্যালকুলেটর ডেডিকেটেড অপশনই আছে ভেক্টর। আমি মোডে গেলাম, মোডে যাওয়ার পরে দেখো 8 নম্বরে ভেক্টর আছে, রাইট? 8 নম্বরে ভেক্টর আছে, ঠিক আছে? 8 নম্বরে এই ভেক্টর আমি ক্লিক করি, ইএক্স দিয়েও দেখাবো ভাইয়া, সমস্যা নাই, আগে ইএস প্লাস দিয়ে শুরু করি। 8 নাম্বার ক্লিক করলাম, মোডে যে ভেক্টর। এখন ভেক্টর এ, ভিসিটি মানে কি? ভেক্টর এ তোমাকে সেভ করতে হবে, ঠিক আছে? তো ভেক্টর এ আমরা যদি করতে চাই তাহলে ভিসিটি এ গেলাম। এখন বলছে ভেক্টর এ ডাইমেনশন, এম মিন্স ডাইমেনশন, এখানে বোঝাচ্ছে মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কয়টা আছে এখানে। তুমি বলতে পারো ভাইয়া এখানে 2টা আছে, আই ক্যাপ কে ক্যাপ। আমি তোমাদের পরামর্শ দিব সব সময় ত্রিমাত্রিক ভেক্টর হিসেবে চিন্তা করো, সব সময় ত্রিমাত্রিক, 3টা দিকেই ডাইমেনশন আছে এটা চিন্তা করো। তুমি বলতে পারো ভাই 2টা থাকলেও 3টা করবো, ইয়েস। একটা থাকলেও 2টা করবো, 3টা করবো, ইয়েস। কারণ যেইগুলা নাই, যেমন ধরো আমার এখানে জে ক্যাপ নাই, আমি 0 দিয়ে দিব, জে ক্যাপের সমস্যা আছে, সমস্যা নাই, বাট সবসময় 3টা দিয়ে করবো, তাহলে ইজি হয় আর কি, বারবার প্যাচ থাকে না। তো আমি সবসময় কি 1 অর্থাৎ 3টা 3 মাত্রিক দিলাম, একটা দেওয়ার জন্য 1 দিব, 3 মাত্রিক দিয়ে দিলাম, হ্যাঁ। এখন এর মানগুলা বসাবো, কত 30, জে ক্যাপের সহগ কত 0, কে ক্যাপের সহগ কত -100 দিয়ে দিলাম, 30 0 -100। এবার আসি বি ভেক্টর, এটা আমার শেষ। এ ভেক্টর কিন্তু লেখা শেষ, লেখা শেষ, ওকে। তুমি দেখবা সবগুলো সমান সমান দিয়ে উপরে উঠছে কিনা। লেখা শেষ হইলে ভাইয়া এসি বাটন ক্লিক করবা, এসি বাটন ক্লিক করে মেইন স্ক্রিনে চলে আসলাম। আমি কিন্তু এখন ভেক্টর মোডে আছি। কিসে আছি? ভেক্টর মোডে আছি, ঠিক আছে? ওকে, মোডে যেয়ে কিন্তু চেঞ্জ করা যাবে না। এখন আমি কি করব? ভেক্টর বি সেভ করব। ভেক্টর এ সেভ করা হয়ে গেছে, ভেক্টর বি সেভ করব। ভেক্টর বি যদি সেভ করতে চাই আমি কি করব? ভেক্টর বি সেভ করার জন্য দেখো এখানে 5 এটার উপরে ভেক্টর লেখা না। আমি যদি ভেক্টর মেনুতে যাইতে চাই, ভেক্টরের মেনুতে যেতে চাই, আমি কি করবো জানো? শিফট দিয়ে 5 দিব, তাহলে ভেক্টরের মেনুতে আবার চলে গেছে, ঠিক আছে? কারণ আমি ভেক্টর মোডে আছি, এখন ভেক্টর মেনুতে গেলাম। মেনুতে যে ডিআইএম ডাইমেনশন সেট করবো কার? 2 নাম্বার ভেক্টরের, বি নাম্বার ভেক্টরের, 1 ক্লিক করলাম। ডিআইএম মিন্স ডাইমেনশন সেট করব। কার সেট করব? 1 নাম্বার ভেক্টর তো করা হয়ে গেছে, 2 নাম্বার ভেক্টরটা সেভ করা বাকি, 2 নাম্বার ভেক্টরটা সেভ করব। 2 নাম্বার ভেক্টরের মাত্রা কত? 3টা। আমি বলছি 2টা, একটা থাকলেও 3টাই দিবা, দিলা 3টা। এবার তুমি মানগুলো বসাই দাও, মানগুলো কত কত? 3 দেন 4 দেন -10, ওকে দিলাম। তাহলে আমার এই জিনিসটা তোলা হয়ে গেছে। তাহলে এ ভেক্টর সেভ হয়ে গেছে, বি ভেক্টর সেভ হয়ে গেছে। এখন আমি কি করব? 2টা ভেক্টরকে ক্রস গুণন করব, তাই তো? আমার ভেক্টরগুলোকে তাকে স্ক্রিনে তুলতে হবে। স্ক্রিনে তোলার উপায় কি? আবার যাইতে হবে ভেক্টর মেনুতে, শিফট দিয়ে 5 দিলে ভেক্টর মেনুতে চলে গেলাম। দেখো দেখি 3 নাম্বার অপশনটা কি বলে? ভেক্টর এ। 4 নাম্বার অপশনটা কি বলে? ভেক্টর বি। আমি 3 নাম্বার অপশন ক্লিক করলে ভেক্টর এ স্ক্রিনে উঠলো। আমি কি গুণন করব ভাইয়া? আমি ডট গুণন করব না ক্রস গুণন করব? আমি ক্রস গুণন করব। ক্রস গুণন মানে এই গুণটাই, ক্রস গুণন মানে এই গুণটাই করব, ঠিক আছে? দিলাম। আবার আমি শিফট দিয়ে 5 ক্লিক করে ভেক্টর বিটাকে স্ক্রিনে তুলতে হবে। শিফট দিয়ে 5 ক্লিক করার মাধ্যমে আমি ভেক্টর মেনুতে ঢুকছি, মেনুতে ঢুকে 4 নাম্বারটা ক্লিক করলে ভেক্টর বি ক্লিক হলো। তাহলে ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়াল দিয়ে দিলেই অ্যান্সার চলে আসছে। অ্যান্সার চলে আসছে কিনা? আসছে। কত? 400। প্রথমটা মানে আই ক্যাপ, হ্যাঁ। তারপরে আসছে কত? 0 জে ক্যাপ। তারপরে আসছে কত? 120 কে ক্যাপ, ঠিক আছে? এই জিনিসটা আমি বলে বলে করছি দেখে তোমাদের মনে হয়েছে অনেক সময় অনেক কিছু লাগছে। এইগুলা এক একটা করতে 30 সেকেন্ডের বেশি লাগা উচিত না। 30 সেকেন্ড ধূপধাপ হয়ে যাবে। তুমি নিজে প্র্যাকটিস করে এমন করবা যে ধূপধাপ হয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমাদের বলি, তোমরা কি বাটন ফোন ইউজ করছো ছোটবেলায়? বাটন ফোন ইউজ করছো? বাটন ফোনে এমন সময় একটা অভ্যাস হয়ে গেছিল না, মাঝে মাঝে তোমার কি মানে টেক্সট টাইপ করার ক্ষেত্রে না দেখেও টাইপ করতে পারো, এরকম অবস্থা হয়ে যায় না? না দেখেও টাইপ করতে পারো, মানে ক্লিক করে করে। ক্যালকুলেটরে এই অভ্যাসটা করবা। এবং
ক্যালকুলেটরে এই অভ্যাসটাও করবা, ডান হাতে যারা লিখো তারা বাম হাতে এক হাতে ক্যালকুলেটর চালাইতে পারো, বাম হাতে যারা লিখো তারা ডান হাতে ক্যালকুলেটর চালাইতে পারো। মানে যেন এমন না হয় কলমটা ফালাই বারবার ক্যালকুলেটর ইয়ে করতে, মানে এমনি তুমি ধূপধাপ এমনি করবা আর লিখবা, এইভাবে স্পিডটা লাগবে। মাথায় রাখিও যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট নিবা সামনে, তাদের জন্য কিন্তু স্পিড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। স্পিড খুবই বেশি জরুরি। দুইটা জিনিস লাগে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। স্পিড খুবই ইম্পর্টেন্ট থিং। তোমার লেখা সুন্দর কি বিশ্রী ওটা ম্যাটার করে না, জাস্ট স্পিড আছে কিনা সেটা বেশি ম্যাটার করে, ঠিক আছে? সো এই অভ্যাসটা করবা। মাঝে মাঝে নিজের ফোন নাম্বারটা এক হাতে বাম হাতে লেখার চেষ্টা করবা, না দেখেও লেখার চেষ্টা করবা, এই অভ্যাসগুলো করবা, ঠিক আছে? গেমের মতন এটা, ঠিক আছে? নিজের মতো মানে না দেখেও যেন লিখতে পারো অ্যাটলিস্ট ডিজিটগুলা এগুলো তাড়াতাড়ি করে করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তাহলে আমি এই দুইটা ভেক্টরে কি করলাম, ক্রস গুণন করে ফেললাম। দেখো অ্যান্সার চলে আসছে না? অ্যান্সার চলে আসছে। তাহলে আমি এই জিনিসগুলো না লিখে ডিরেক্ট এটাতে চলে আসলো, কোনো সমস্যা নাই। ভুল যাওয়ার চান্স আছে? নাই। 100% কারেক্ট অ্যান্সার আসবে, 100% কারেক্ট। তুমি যদি এইভাবে ভাঙায়ও করো, আমার একবার পরামর্শ হবে ক্যালকুলেটর একবার অবশ্যই করবা, কারণ এইভাবে করতে যেয়ে কোনো একটা প্লাস মাইনাস এদিক সেদিক হয়ে গেলেই কিন্তু মিলবে না। অ্যাটলিস্ট উত্তরমালার সাথে যেমনি মিলায় দেখো না, ক্যালকুলেটরে উত্তরমালার মতনও ব্যবহার করার জন্য হইলেও এটা ক্যালকুলেটরে একবার হইলেও করবো, ঠিক আছে? এই ভুলগুলাই কিন্তু প্রথম পরীক্ষার মানে কমন ভুল, জীবনের প্রথম পরীক্ষা কলেজগুলোর কমন ভুল হচ্ছে এই জায়গায় প্লাস মাইনাসের এররগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন এই দুইটা ভেক্টরেরই আমরা একটু আগে ডট গুণন করছি, আমাদের যদি স্কেলার গুণন করতে বলে সেটা কি আমরা পারবো কিনা? ইয়াস, স্কেলার গুণনও পারবো। আচ্ছা আচ্ছা, একদম ইএক্স এ দেখান। ওকে ফাইন, আমি ফার্স্ট একটু ইএক্স এ দেখাই দিচ্ছি ফার্স্ট। আচ্ছা, ইএক্স এ দেখানোর আগে এটা একটু সাইডে দিই ডট গুণনটা, তাহলে একবারে ইএক্স এও ওই দুইটা একবারে চলে আসবে, ঠিক আছে? ওকে, ইএক্স প্লাসের ডট গুণন, আমার ভেক্টরগুলো সেভ আছে না? সেভ আছে। আর নতুন করে সেভ করতে হবে না। আমি এসি দিয়ে বাইরে আসলাম। এখন আমি কি করব? এখন আমি এগুলাকে স্কেলার গুণন করব, ডট গুণন যেটাকে বলে। এখন স্কেলার গুণনের জন্য ভেক্টর দুইটা তো সেভ আছে, এখন আমি ভেক্টর দুইটাকে ডট গুণন করব। তাই আমি ভেক্টরগুলোকে আগে স্ক্রিনে তুলতে হবে, শিফট দিয়ে 5 দিলাম। ভেক্টর এ এটাকে স্ক্রিনে তুললাম। একটু আগে আমরা এইটা ব্যবহার করছিলাম, এখন কি এইটা ব্যবহার করলে হবে? এটা হচ্ছে ক্রস গুণন। ডট গুণন কেমনে আনে বলো দেখি স্ক্রিনে। ডট গুণন কিভাবে আনে? অনেকে বলতে পারে ভাইয়া এটা দিয়ে দেন, এটা দশমিক। ভাইয়া, ডট গুণন আর দশমিকের মধ্যে পার্থক্য আছে। আমার রাজুক কলেজে একটা খুবই করুণ অভিজ্ঞতা আছে, খুবই কষ্ট, এখনো ওই কষ্ট আমি ভুলতে পারি নাই। প্রায় কত বছর হয়ে গেল? প্রায় 9 বছর হয়ে গেল, 9 বছরের ওপরে 10 বছরের মতন হয়ে গেল, স্টিল আমি ওই কষ্ট ভুলতে পারি না। কষ্টটা কি জানো? কষ্টটা হচ্ছে, বলো দেখি, এ ভেক্টর বি ভেক্টর এইটা লেখা কারেক্ট নাকি এ ভেক্টর বি ভেক্টর এইটা লেখা কারেক্ট? ডট সাইনটা কোন জায়গায় বসে আসলে? ডট সাইনটা কোন জায়গায় বসে? ডট সাইনটা কোন জায়গায় বসে বলো? বলো বলো বলো, ডট সাইনটা কোন জায়গায় বসে? বলো দেখি, ডট সাইনটা কোন জায়গায় বসে? নিজে এখন এই যে এখানে দেখেই বলো না। এটা হচ্ছে দশমিক, নিচে বসছে। এটা হচ্ছে দশমিক, নিচে বসছে। ডট সাইনটা অ্যাকচুয়ালি মানে এটা ভুল ধরতে চাইলে স্যার ভুল ধরতে পারে, এটা এমন না যে সবাই ভুল ধরবে, হ্যাঁ? তো দেখো, শিফট দিয়ে ভেক্টর মেনুতে গেলাম, এইখানে একটা 7 নাম্বার অপশন আছে ডট, এটা হচ্ছে ডট গুণনের ডট, এটা দিলাম। এটা কোথায় বসছে? মাঝখানে। এটা কোথায় বসছে? মাঝখানে। অ্যাকচুয়ালি কারেক্ট হচ্ছে এটা। হ্যাঁ, আমাদের স্লাইড, আমাদের লেখার সময় অনেক ক্ষেত্রে আমরা নিচে লিখি, আসলে কারেক্ট হচ্ছে এটা। আমাকে রাজুক কলেজে কাইটে দিছিল জাস্ট এইটার কারণে। মানে একটা ম্যাথ সব ঠিক আছে, এইটার কারণে জাস্ট কাইটে দিছিল যে ডটটা আমি নিচে দিছিলাম, বুঝছো? ডটটা অরিজিনালি নিয়ম হচ্ছে মাঝখানে বসানো। তুমি ক্যালকুলেটরকে রিড করলেই বুঝতে পারবে এটা। দেখো, এইটা হচ্ছে ডট গুণন, মাঝখানে আমি দিই দশমিক, দশমিকটা পাশে দিই, দশমিকটা দেখো, এটা হচ্ছে দশমিক, এটা হচ্ছে ডট গুণন, বুঝছো? তো অ্যাকচুয়ালি হচ্ছে মাঝখানে। ওকে, আচ্ছা, এখন আমি ভেক্টর এ ডট দিলাম। কেমনে ডটটা দিছি আরেকবার দেখো, শিফট দিয়ে 5 দিলাম, ভেক্টর মেনুতে ঢুকছি, ডট 7 নাম্বার ক্লিক করলে ডটটা আসলো। এবার ভেক্টর বি লিখবো, শিফট দিয়ে 5 দিব, ভেক্টর বি 4 নাম্বার দিলাম, দিয়ে এবার ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিলে দেখো 1090 চলে আসছে অ্যান্সার, বাস এটাই হচ্ছে অ্যান্সার।
ক্লিয়ার? তুমি পরীক্ষা হলে যখন লিখবা, পরীক্ষা হলে জাস্ট এইটা লেখার পরেই, এই লাইনটা লেখার পরেই ইকুয়াল দিয়ে 1090 লিখে দিলে সমস্যা নেই, এই লাইনটার পরেই তুমি অ্যান্সার দিতে পারো। তবে হ্যাঁ, জীবনের প্রথম পরীক্ষাগুলোতে কলেজের, তখন তুমি একটু ডিটেলসে লিখিও, ক্যালকুলেটর একবার করে নিও, কারণ এই ছোটোখাটো ভুল হবে না, তুমি অ্যাটলিস্ট ক্রস চেক দিয়ে নিতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে এরকম ডট গুণন, ক্রস গুণন, যোগ বিয়োগ সবই পারবা তুমি, যোগ বিয়োগ গুণ ভাগ সরল যা আছে সব পারবা। ধরো সাপোজ তোমাকে ডট গুণন বলে নাই, তোমাকে ধরো বললো 3a ভেক্টর ইন্টু 4b ভেক্টর, এটা বের করতে, অথবা 3a প্লাস 4b ইন্টু ক্রস ডট গুণন দিয়ে 4a ভেক্টর, এই রকম জিনিসপাতি ধরো তোমাকে দিল, তুমি ক্যালকুলেটরের সহায়তায় ইজিলি ধরো এটারই হিসাব করতে যদি আমার বলে, এটা ইজিলি বের করতে পারবো না, এটারও বের করতে পারলে ইজিলি বের করতে পারবো না, ইজিলি বের করতে, কিন্তু এগুলো কিন্তু নর্মালি করতে গেলে হাতে কলমে অনেক টাইম লাগবে। হ্যাঁ, দেখবেন তোমাকে জাস্ট কি বলছে 3a ভেক্টর, তাই তো 3 ভেক্টর a প্লাস কি 4 ভেক্টর b, ব্র্যাকেটটা দিই 4 ভেক্টর b, তারপরে এটার সাথে ক্রস গুণন কত, ক্রস গুণন হচ্ছে 4a ভেক্টর, 4a ভেক্টর, a ভেক্টর কেমনে নেই, শিফট দিয়ে ভেক্টর মেনুতে গেলাম, 3 নম্বরে ক্লিক করবো, ভেক্টর a, জাস্ট এটাই লিখছে আর কিছু না, দেখো তো এটাই লিখছি না, এটাই লিখছে, আর ইকুয়াল দিলে একদম অ্যান্সার চলে আসছে। স্বাভাবিকভাবে ক্রস গুণন করছি, ক্রস গুণন করলে অ্যান্সারটা ভেক্টরে আসবে, ভেক্টরেই আসছে কত, -6400 -1920 i ক্যাপ যোগ 0 j ক্যাপ -1920 k ক্যাপ, ঠিক আছে? মাইনাস না প্লাস ছিল এটা, হ্যাঁ মাইনাস, ঠিক আছে, শেষ। তো তুমি এরকম ভাবে ইজিলি সবকিছু বের করে ফেলতে পারবা, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে সরল টরলও পারবো কিনা ক্যালকুলেটর সাহায্যে, পারবো। হ্যাঁ, আচ্ছা, ইএক্স এ জাস্ট শর্টকাটে একটু দেখাই দিই, ইএক্সটা জাস্ট আমি কিভাবে আসে সেটা দেখাই দিলেই হয়ে যাবে, আর তেমন পার্থক্য যদিও কিছু নাই। হ্যাঁ, এটার পরেই আমাদের শেষ হয়ে যাবে ক্লাস। একটা লাস্টে মজার টেকনিক আছে, লাস্টে টেকনিকটা সবচেয়ে মজার, ওটা মিস করিও না, ওটা মিস করলে মনে করো জীবন থেকে অনেক কিছু মিস, ওইটাই সবচেয়ে বেশি এনজয় করবো আমি জানি, লাস্টের টেকনিকটা। হ্যাঁ, ওকে, জাস্ট এই জিনিসগুলোই, ভেক্টরটা কিভাবে তোলে সেভ করে ওইটাই জাস্ট দেখাবো, বাকি সব কিছু সেম। এখানে ভেক্টর সেভ করার জন্য কি মোডে যাবা, মোডে যাওয়ার পরে ভেক্টর, ভেক্টর কই না আছে, তুমি নিচে গেলে নিচেই বুঝতে পারবে যে নিচে এই 5 নাম্বার দেখো ভি ভেক্টর, এই সাইনটা 5 নাম্বার ভেক্টর। এখন ওরা বলছে ডিফাইন ভেক্টর, ভেক্টরকে ডিফাইন করো, তাহলে ভেক্টর এ কে সেভ করো, ভেক্টর এ কে সেভ করতে গেলাম, ডাইমেনশন চুজ করতে বলছে, ডাইমেনশন কত, 3 ডাইমেনশন, ডাইমেনশন চুজ করলে তুমি এই যে 30 কত আই ক্যাপ, জে ক্যাপ কত 0 নাই মানে 0, কে ক্যাপ কত -100 দিলাম, -100, ওকে দিলাম, ভেক্টর এ সেভ করা শেষ, বাইরে গেলাম। এবার সেই ভেক্টর বি সেভ করব, আমি কিন্তু ভেক্টর মেনুতে আসি, আগে শিফট দিয়ে 5 ক্লিক করতে তো, এখন এটা না, এখন যে কোনো ইয়াতে অপশন ওপিটিএন অপশন, যেই মোডে আসো সেই মোডের মেনু ওপেন করার জন্য বা অপশনগুলো ওপেন করার জন্য ওপিটিএন বাটনটা ক্লিক করলেই হবে। আগে যেটা শিফট দিয়ে 5 ক্লিক করতে তো, ওপিটিএনটা ক্লিক করলেই ভেক্টর মেনুতে তুমি ঢুকে যাবে। এটাই পার্থক্য, ওই ক্যালকুলেটর এই ক্যালকুলেটর এটাই পার্থক্য, বাকি সব সেম। ওইটাতে ভেক্টর মেনুটা আনে হচ্ছে শিফট দিয়ে 5 দিয়ে, আর এখানে ভেক্টর মেনুটা ওপিটিএনটা ক্লিক করলেই চলে আসে। যদি আমি ভেক্টর মোডে থাকি, ওপিটিএন ক্লিক করলে ভেক্টর মেনু ওপেন হয়ে যাবে। তারপরে কি আরেকবার ভেক্টর ডিফাইন করবো, এটা কোন ভেক্টর ডিফাইন করবো, 3 নম্বর ভেক্টরটা, 2 নম্বর ভেক্টরটা কেমনে ডিফাইন করতে হয় এটা তোমরা জানো, করে ফেলবা। করার পরে ডট ক্রস যা করতে চাও নিচে যাবা, নিচে গেলে দেখো এটাতে আরো কয়েকটা এক্সট্রা ফিচার আছে, ডট প্রোডাক্ট দিলে, যে ডট প্রোডাক্ট দিলে ডট সাইনটা চলে আসবে। হ্যাঁ, এরকম ভাবে তুমি ডট সাইন নিয়ে আসতে পারবা, ক্রস গুণন, বাকি সব সেম, বাকি সবে আমি আর গেলাম না, বাকি সব সেম, খালি পার্থক্য হলো এটা শিফট দিয়ে 5 দিতে হয়, এটা অপশন দিতে হয়, দ্যাটস ইট, এটাই পার্থক্য। ওকে, আচ্ছা, এবার আসি মজার টেকনিক, এটাই আমাদের লাস্ট, এটাই আমাদের শেষ, আর কিছু নাই। ওকে, এরপরেও নিউটনীয় বলবিদ্যাতে তোমরা যখন যাবা, তোমরা আরো কয়েকটা জিনিস টেকনিক শিখবা, এগুলো আজকে রাখতেছি না, একটা মজার টেকনিক দিয়ে আজকে জাস্ট শেষ করতেছি। এটা হচ্ছে চিটিং টেকনিক বলবো, এটা হচ্ছে চিটিং টেকনিক। হ্যাঁ, এই চিটিং টেকনিকটা তোমরা একটু শেখো। ওকে, এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা করানো আমার উদ্দেশ্য না, এই ম্যাথটার প্যাথেটিক পার্ট হইলো এত বড় রাশিগুলো মনে রাখতে হয়, খুবই পেইনফুল। এই ম্যাথটাতে দেখো একটা সূত্র আছে, দেখতে পাচ্ছ কিনা, আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই এম ই স্কোয়ার। মজার ব্যাপার হলো এই সূত্রে এই অংশটা পুরাটাই ধ্রুবক, মানে এগুলো প্রতিটা আলাদা আলাদা করে ধ্রুবক, এমন না এটা বাসা থেকে বসে হিসাব করলে যেই মান আসবে, পরীক্ষা হলে যে হিসাব করলে এটা ভিন্ন মান দিবে, এটা সেম মানই দিবে। তাহলে এখানে একমাত্র চলককে এন স্কোয়ার
এন এর মান কি কক্ষপথের নাম্বার, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটা বের করতেছে। এইরকম একটা জিনিস তোমরা গুণগত রসায়নেও হয়তো করবা, ফিজিক্সেও আছে এটা, ফিজিক্সেও সেকেন্ড পেপার আছে। বলছে দ্বিতীয় কক্ষপথের শক্তি বা ব্যাসার্ধ নির্ণয় করো। হ্যাঁ, শক্তির ক্ষেত্রেও শক্তির সূত্রটার মধ্যেও দেখো এইখানে এই অংশটা পুরাটাই কি, এই অংশটা পুরাটাই ধ্রুবক, খালি এন স্কোয়ার নিচে আছে, ওইটা ছাড়া বাকি সবটাই ধ্রুবক। আমি যে টেকনিকটা শেখাবো সেটার মধ্যে, এটা টেকনিক বললে ভুল হবে, এটা হচ্ছে চিটিং। এটা হচ্ছে তুমি যেই জিনিসটার মান পরীক্ষা হলে বের করতে, সেই জিনিসটার মান যদি হোয়াই নট আগেই ক্যালকুলেটরে নিয়ে যেতে পারো তাহলে কেমন হয়, এবং দ্রুত যদি বসাই দিতে পারো কেমন হয়, সেটাই আমি তোমাদের দেখাবো। যেমন প্রথমে শক্তি বের করতে বলছে, দ্বিতীয় কক্ষপথে আসলে এন এর মান 2 এর শক্তি বের করতে বলছে। এই সূত্র দিয়ে শক্তি বের করা যায়, সূত্রটা মেজর সমস্যা না, সূত্রটা ধরো তুমি পারো, কিন্তু এই হিসাবটা দেখো, এই অংশটা কি ফিক্স না, এই অংশটা ফিক্সড, এই অংশটার মানটা কিন্তু এমন না চেঞ্জ হবে। এই অংশটার মান কত এটা আমি আগেই বাসায় বের করে রাখছি, আগেই আমি এটার মান বাসায় বের করে রাখছি। এটার মান হচ্ছে কত, -2.18 ইন্টু 10⁻18। বাসায় আগে তুমি এটা আগেই ক্যালকুলেটারে এই মানগুলো বলে বের করে রাখছি। আমি এটা মুখস্থ করে ভুলে যাচ্ছি। কি করব, ক্যালকুলেটারে সেভ করে নিয়ে যাই, ক্যালকুলেটারে কেমনে সেভ করে একটা মান সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ক্যালকুলেটারে কিভাবে সেভ করে নিয়ে যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে ইএস প্লাস দিয়ে শুরু করি। এটা শুধুমাত্র এখানে না, তুমি যে কোনো জায়গায় যে কোনো কিছু সেভ করতে চাও যদি, এই টেকনিকটা তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, দেখো মানটা কত, 2.18 ইন্টু 10⁻18। ওকে, এই মানটা আমি সেভ করতে চাই, আমি লিখবো বাসায় বসে, এটা কিন্তু বাসায় করতেছি, পরীক্ষা হলে না, বাসায়ই সেভ করে নিয়ে যাবো, পরীক্ষা হলে অ্যাপ্লাই করবো। -2.18 ইন্টু 10⁻18। ওকে, এটাকে আমি সেভ করবো। এখন কোথায় সেভ করব, আমার এখানে অনেকগুলা ABCD লেটার আছে, এই লেটারগুলোর এগেনস্টে আমি সেভ করতে পারি। ধরো আমি এই মানটাকে এ এর মধ্যে ভরবো, অর্থাৎ এ এর মধ্যে সেভ করে রাখবো। হ্যাঁ, এ এর মধ্যে এই মানটা লোড করে দিব। কিভাবে করব, সেভ করতে চাই, সেভ মানে কি স্টোর, বা সেভ মানে কি স্টোর। দেখো দেখি এখানে কোন বাটনটা স্টোর এর মতন মনে হয়, মনে আছে? এস, দেখো STO, স্টোরের প্রথম 3টা লেটার স্টোর। তো আমি স্টোর যদি করতে চাই কি করব বলো, শিফট ক্লিক করব। আচ্ছা, এটা লিখছো না, এটা লিখছো, এটা একটু সমান সমান প্রেস করো, সমান সমান প্রেস করছো, এভাবে আছে। এখন শিফট ক্লিক করে এটার আমি স্টোর করব। ঠিক আছে, RCL বাটনটা, আর শিফট দিয়ে RCL বাটনটা দিলে কি হয়, স্টোর। এখন উপরে দেখবা একটা STO কথাটা আসছে। এখন কথা হচ্ছে স্টোরটা করবা কোথায়, এটা তুমি ডিসাইড করবা। ধরো তুমি A এর মধ্যে সেভ করতে চাও, পারো, তুমি B এর মধ্যে সেভ করতে চাও, সেটা পারো। আমি A এর মধ্যে সেভ করতে চাই, ধরো A এর মধ্যে দিলাম, তাহলে ও তোমাকে বলে দিছে এই মানটা এর মধ্যে সেভ করা হয়েছে। দেখো এই মানটা এর মধ্যে ঢুকে গেছে, সারা জীবনের জন্য ঢুকে গেছে। বিলিভ ইট অর নট, ক্যালকুলেটরের ব্যাটারি চেঞ্জ করো, যাই করো, ক্যালকুলেটর যদি রিসেট না মারো, এই মানটা সারা জীবনের জন্য, ক্যালকুলেটর বন্ধ করো, যাই করো, সারা জীবনের জন্য ক্যালকুলেটরের এর মধ্যে এই মানটা স্টোর হয়ে গেছে। বিশ্বাস করো না, দেখাই। ধরো তুমি এখন পরীক্ষা হলে গেছো, এই মানটা জানতে চাও, কি করবা, এর মধ্যে সেভ করা আছে, তুমি জানো, আলফা দিয়ে এটা ক্লিক করলা, এ লেখা আসছে, এবার ইকুয়াল দিয়ে দেখো না, এই মানটা চলে আসছে। অর্থাৎ এই মানটা এর মধ্যে স্টোর হয়ে গেছে। যতবার ইচ্ছা এই মানটা দেখে নিতে পারো, শুধু দেখে নিতে পারবা যে তা না, তোমার এই ম্যাটটাই ধরো করতে চাও, এই ম্যাটটার মধ্যে কাহিনীটা কি, ই এর মান বের করতেছো নাকি, এখানে 1/n², এই অংশটা ছাড়া বাকি অংশটাই তো এ নাকি ভাইয়া, বাকি অংশটাই তো এ, 1/n² অংশটা ছাড়া বাকি অংশটাই তো এ। তাহলে তুমি পরীক্ষা হলে যদি দ্বিতীয় কক্ষপথে জিনিসপত্র পেতে, তাহলে 1/n এর মান কত, 2² ইন্টু a দিলেই তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। তো চলো আমরা একবারে হিসাবই করে ফেলবো, 1/2² একবারে ইন্টু a, আমি জানি এর মধ্যে এই জিনিসটা আছে অলরেডি, ইকুয়াল দিলাম, বাস অ্যান্সার চলে আসছে। কত আসছে, এমসিকিউর জন্য এগুলো খুবই কার্যকর। হ্যাঁ, -5.45 ইন্টু 10⁻⁻19 চলে আসছে। দেখো মিলছে কিনা অ্যান্সার, ঠিক আছে। 10⁻, আচ্ছা দাঁড়াও,
এর মানটা আমরা কত সেভ করছি 10⁻⁻18 হবে, সরি 10⁻আমরা 18 সেভ করছি। 2.18, আচ্ছা যারা সেভ করাটা আবার শিখতে চাও সেটা একটু সেভ করাটা শিখে নাও, হ্যাঁ। 2.18 ইন্টু 10⁻⁻18, 10⁻⁻18 হবে ভাইয়া, আমি ভুল করছিলাম আগে, শুধু 18 দিছিলাম। শিফট স্টোর এতে স্টোর করে ফেললাম, এতে স্টোর করা হয়ে গেছে, এতে স্টোর করা হয়ে গেছে। এখন আমি কি করব, হিসাবটা করব 1 কত 2 স্কোয়ার ইন্টু এ দিলাম, সরি ইন্টু এ দিলাম, হিসাব করলাম, চলে আসছে, অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। এখন শুধুমাত্র এটা এতে না, তুমি চাইলে বিতেও সেভ করতে পারো। ধরো আমি পরেরটাই তুমি যদি দেখো, এই যে এই অংশটার মান ধ্রুবক বলছি না, পরেরটার সূত্রটা কি, Rn = n², ধ্রুবক, এই অংশটা পুরোটাই ধ্রুবক। এই ধ্রুবকটার মান কত ভাইয়া, এই ধ্রুবকটার মান হচ্ছে 5.3 × 10⁻11, মানে এটা আমি বাসা থেকে বসে হিসাব করে নিয়ে গেছি, এই যে এই অংশটার মান। ঠিক আছে, এটার আমি বাসা থেকে ক্যালকুলেটার সেভ করে নিয়েছি, আমি মুখস্থ রাখতে চাচ্ছি না, আমার মাথায় এত মানে পেইন নিতে চাচ্ছি না। তো আমি কি করবো, এটাকে সেভ করে নিয়ে যাবো, এবার এটা আমি বিতে সেভ করে নেবো, এই মানটাকে আমি বিতে সেভ করবো। কি করবো, বিতে সেভ করার জন্য আমি লিখবো 5.3 ইন্টু 10⁻⁻ কত -11, লিখলাম তো, লেখা শেষ। এখন এটাকে আমি সেভ করবো, কোথায় সেভ করবো, শিফট স্টোর, কোথায়, বিতে স্টোর করবো, বিতে স্টোর করবো, এটারে বিতে স্টোর করে ফেলছি, এই মানটাকে বিতে স্টোর করে ফেলেছি। তো বিতে যে স্টোর করছি, এখন আমি পরীক্ষা হলে যদি এই মানটা জানতে চাই, তাহলে কি করবো, আলফা দিয়ে বি ক্লিক করবো, ইকুয়াল দিলে দেখো এই মানটা চলে আসছে, মানে এই ধ্রুবকের মানটা চলে আসছে। এখন এই ম্যাথটাই ধরো করতে চাই, দ্রুত করতে চাই, আমার এন এর মান কতর জন্য বলছে, তৃতীয় কক্ষের ব্যাসার্ধ বের করো, মানে n = 3 হইলে ব্যাসার্ধ কত, তাহলে আমার সূত্র অনুসারে তৃতীয় কক্ষের ব্যাসার্ধ হচ্ছে n², হ্যাঁ, ইন্টু কত, যেটাকে বি হিসেবে সেভ করছি, n এর মান কত 3² ইন্টু বি। তা তুমি এই মানটা ডিরেক্টলি ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু বের করে ফেলতে পারো, দেখো ডিরেক্টলি ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলতে পারো, বের করি চলো। তাহলে 3² তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ ইন্টু বি তো আমি সেভ করে নিয়ে গেছি বাসা থেকে, তাহলে কত 4.77 × 10⁻⁻10 মিলে গেছে। তাহলে এই জিনিসগুলো তোমরা একদম ইজিলি পরীক্ষা হলে এমসিকিউতে দ্রুত অ্যাপ্লাই করতে পারবা। তুমি চিন্তা করো, এই জিনিসটা তুমি পরীক্ষা হলে তোমার দিছে এমসিকিউ হিসাবে তুমি এটা হিসাব করা, বসায় মানগুলা, আর পক্ষান্তরে এইভাবে করা, কোনটা বেশি ফাস্ট, এভাবে খুব দ্রুত করে ফেলতে পারো। এখন প্রশ্ন হলো ভাইয়া এভাবে কয়টা মান সেভ করতে পারবো, এখানে ABCDEF যা আছে সবগুলাই সেভ করতে পারবা। বলতে পারো শুধু এতটুকুই না, আরও চিটিং করা যায়। এটা শুধুমাত্র EX প্লাস না, এটা সবগুলো ক্যালকুলেটারে এই জিনিসটা যায়। সেটা কি, ধরো এটা কেমিস্ট্রিতে বেশি কাজে লাগতো, তোমরা কেমিস্ট্রিতে আয়নিক তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, তারপরে ব্যাসার্ধ, এই মানগুলো মাঝে মাঝে মনে রাখতে হতো না, পর্যায় ওয়াইজ, গ্রুপ ওয়াইজ মনে রাখতে হতো না। এখন মাঝে মাঝে এই জিনিসগুলো মনে রাখতে তো পেইন, এগুলো তো অনেক ক্ষেত্রেই টাফ। সো এটা আমি কি করতাম, এটা আমি কিভাবে সেভ করে নিয়ে যেতাম সেটা আমি বলি। তুমি ক্যালকুলেটরে গেছো, ধরো এই মানটা তুমি এই অনুসারে সেভ করবা, অথবা এই অনুসারে সেভ করবা, তোমার যেমনি মন চায়, তুমি নিজে মনে রাখতে হবে কেমনে তুমি সেভ করছো। তুমি ক্যালকুলেটরে মোডে যাবা, মোডে যে বিভিন্নভাবে সেভ করা যায়, তাহলে ম্যাট্রিক্স সাজানো, ম্যাট্রিক্সও সেভ করে নিয়ে যেতে পারো, ম্যাট্রিক্সও করা যায়। কিন্তু আমার ম্যাট্রিক্সের চেয়ে ফেভারিট যেটা, সেটা হচ্ছে স্ট্যাট অপশন, যেটা 3 নাম্বার স্ট্যাট। এই স্ট্যাট অপশনে গেলে তুমি 2 নাম্বারটা ক্লিক করলে বেটার, 2টা সারি সেভ করা যায়। 2 নাম্বারটা ধরো দিলাম, দিয়ে আমি এখানে 40টা অর্থাৎ টোটাল 80টা ডাটা সেভ করে নিতে পারবো। অনেক আগে যখন আমি বাংলা পরীক্ষা হইতো, বাংলা পরীক্ষায় আমি ক্যালকুলেটর নিয়ে যেতাম, কারণ আগে তো আমাদের জন্মসাল মৃত্যুসাল আসতো, গদ্য পদ্য হিসাবে সিরিয়াল করে এখানে জন্মসাল মৃত্যুসাল, মানে এভাবে কবি পরিচিতির জন্মসাল মৃত্যুসালগুলোও নিয়ে যেত। মানে বাংলা পরীক্ষাতেও আমি ক্যালকুলেটর ইউজ করছি, বুঝছো, মানে এইগুলো এইভাবে সেভ করে নিয়ে যায়। ঠিক আছে, সো তোমরা যে কোনো জায়গায় তোমার যদি মনে হয় যে ভাই সেভ করে, ধর আমি দেখাই কেমনে সেভ করবো, সাপোজ আমি এই ভ্যালুটাই, এই ডাটাটাই সেভ করে নেবে, হ্যাঁ 2.1, এগুলো আরও কঠিন ডাটা তুমি সেভ করে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। 1, তারপরে
মানে তোমরা তো এমনি শিখছো না, লিনা কে রুবি সিস করেছে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, তো অমনে মনে রাখবা যে সিরিয়ালটা আর কার্ডটা কোন জায়গায় রাখছো এটা মনে রাখবা। হ্যাঁ, 0.9, 0.9, 0.8, তারপরে হচ্ছে 0.7 সেভ করছো এই পাঁচটা। এবার এই পাঁচটা আছে দ্বিতীয়টাতে আসছো, বলো তুমি নিচে নিচেও সেভ করতে পারো, এটা তোমার ইচ্ছা, তুমি যেমনে অ্যারেঞ্জ করো। 40টা করা যাবে কিন্তু ভাইয়া, বুঝছো? 40টা করা যাবে। 1.5, 1.2, তারপর হচ্ছে 1, তুমি 40টা 80টা ডাটা এমনি সেভ করতে পারবো। 1, তারপর হচ্ছে 0.9। তো এমনি ধরো তুমি আরও অনেক সেভ করতে পারো, আমি দেখাচ্ছি না, বাকিগুলো এমনি লিখলেই হয়ে যাবে। এসি দিয়ে বাইরে বের আসবা। এইটার ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে, তুমি যদি মোড চেঞ্জ করে ফেলো, মোড চেঞ্জ করে ফেললে তোমার কিন্তু জিনিসটা হারাই যাবে। তুমি এই সকল জিনিস যদি নিয়ে যাও পরীক্ষা হলে আগে এই এটা তো নর্মালি তৃতীয় চ্যাপ্টার ফার্স্ট পেপারের, ওইটা অ্যান্সার করে ফেলবা, আগে ওইটা অ্যান্সার করে ফেলবা, ক্যালকুলেটারের ব্যবহার করে ওইটা অ্যান্সার করো, পরে মোড চেঞ্জ করো। দুইটা ক্যালকুলেটার থাকলে সমস্যা নেই, একটাতে সেভ করা থাকলো আরেকটা হিসাবের জন্য রেখে দিলাম, বুঝছো? তো এখন তুমি বাসায় চলে গেলা, ক্যালকুলেটার বন্ধ করলা, বন্ধ করে আবার অন করলা, যাই করো সেটা সেভ থাকবে যতক্ষণ পর্যন্ত না রিসেট দিচ্ছ এবং মোড চেঞ্জ করতেছো। এ বি সি ডি গুলো আবার মোড চেঞ্জ করলেও সমস্যা নাই, বাট এগুলাতে মোড চেঞ্জ করলে সমস্যা আছে, এই স্ট্যাট ব্যবহার করে বা ম্যাট্রিক্স ব্যবহার করে সেভ করলে। তুমি এই মানটা আবার দেখতে চাও, আবার নিয়ে আসতে চাও, হ্যাঁ, স্ট্যাটে তো সেভ করছো, এখন শিফট দিয়ে কি ক্লিক করবা, দেখো 1 নাম্বার, 1 এর উপরে কি লেখা স্ট্যাট, শিফট দিয়ে 1 দিলে স্ট্যাটের মেনুতে যাবা। স্ট্যাটের মেনুতে গেছো, ডাটা, যেই ডাটাগুলো গতকাল সেভ করা হয়েছে বাসায়, ডাটাতে গেছো, বাস চলে আসছে, ওই জিনিসগুলো সব চলে আসছে। তো এই জিনিসটা ক্যালকুলেটর বন্ধ করো, অফ করো, যাই করো, মোড চেঞ্জ না করলে এটা ক্যালকুলেটরের মেমোরিতে সেভ করা থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি এইভাবে মানে অনেকগুলো 80টার মতন ডাটা সেভ করে নিয়ে যেতে পারো। ইএক্সেও সেম, ইএক্সেও কোনো পার্থক্য নেই, স্ট্যাট অপশনে যে ওই অপশনটাতে যে এরকম করে, খালি আমি এখন শিফট দিয়ে 1 দিয়ে স্ট্যাটের মেনুতে গেছি, ইএক্স ক্যালকুলেটরে অপশন ওপিটিএন ওইটা ক্লিক করলেই হবে। ওকে, একদম ইএক্সে প্লিজ। ওকে ফাইন, ইএক্সেও দেখাই দিই, কোনো প্যারা নাই, একই জিনিস, একই জিনিস, এটাই আমাদের আজকে শেষ, এরপরে আর নাই। কি করব, স্ট্যাট মেনুতে যাব, স্ট্যাট মেনুটা দেখো কোথায় আছে, ম্যাট্রিক্সও সেভ করতে পারো চাইলে। হ্যাঁ, স্ট্যাট মেনুটাতে যাব, স্প্রেডশিটেও তুমি সেভ করো, এখানে স্প্রেডশিট আরও অনেকগুলো ডাটা সেভ করা যায়, স্ট্যাটেও স্ট্যাটিস্টিক্যাল স্প্রেডশিট আছে এখানে একটা অপশন, এটাতে অনেকগুলো ডাটা সেভ করা যায়। ঠিক আছে, 6 নাম্বার, এটার ফ্লেক্সিবিলিটি আরও বেশি, এটা অনেক বেশি করা যায়। স্ট্যাট দিয়ে দেখাইছিলাম, স্ট্যাট দিয়ে দেখাই দিই, স্ট্যাটে গেছি, স্ট্যাটে কেমনে গেছি ভাই, যে মোডে গেলাম, এখানে 6 নাম্বার অপশনটা ক্লিক করলে স্ট্যাট চলে আসে, স্ট্যাটে গেলাম, 1 মাইনাস ভ্যারিয়েবল এটা লাগবে না, তুমি y ইকুয়াল টু a প্লাস bx, এটা 0.9, ঠিক আছে, সেভ করলাম, এসি দিয়ে বাইরে বের আসলাম, ক্যালকুলেটর অফ করছো, অন করছো, জাস্ট যাওয়ার জন্য এই ডাটাগুলো দেখি ওপিটিএন অপশনে যাবা, অপশনে যাওয়ার পর 4 নাম্বারে দেখো ডাটা আছে, এই ডাটাটা ক্লিক করবা, ডাটা ক্লিক করলে দেখবা চলে আসছে। ঠিক আছে, ডাটা ক্লিক করলে দেখবা চলে আসছে। ঠিক আছে, নেটের প্রবলেম হয়েছিল, এখন সব শুনতে পাচ্ছ? এখন কি সব ঠিক আছে? ওকে ফাইন। তো কোন জায়গায় ছিলাম আমরা, কোন জায়গায় ছিলাম? স্ট্যাটে প্রথমত সেভ করছি, স্ট্যাটে কেমনে গেছি আবার একটু দ্রুত করে দেখাই দিই, মোডে গেছি, 6 নাম্বার অপশন স্ট্যাট ছিল, স্ট্যাটে গেছি, 2 নাম্বারটা যেটা, 2 নাম্বারটাতে গেলাম, যে আমি এখানে সেভ করাটা একটু আমি 2টা 3টা ডাটা দিই, হ্যাঁ, বেশি দিচ্ছি না, 3টা ডাটা, তুমি এখানে 40টা 80টা সেভ করতে পারবে, এটা তোমার উপর। হ্যাঁ, 1.5, 1.2, 1 সেভ করলা, সেভ করা শেষ। এখন তুমি ওই ডাটাকে পরীক্ষা হলে বা যে কোনো জায়গায় যে কাজে লাগাবো যখন, তখন তুমি কি করবো, অপশনে ক্লিক করলা, অপশনে ক্লিক করার পর 4 নাম্বারে দেখো ডাটা অপশনটা আছে, ডাটাতে গেলা, এই যে জিনিসগুলো চলে আসছে। ঠিক আছে, তাহলে ডাটা পাওয়ার জন্য বা জিনিসগুলো দেখার জন্য কোথায় যাবো, অপশন, মেনু চেঞ্জ না করে, মোড চেঞ্জ না করে, অপশনে যে 4 নাম্বারে ডাটা আছে, ডাটাতে যাবো, ডাটাতে গেলে জিনিসটা চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে ফাইন।
আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে জিনিসগুলো সেভ করে ফেলতে পারবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আমাদের মোটামুটি ক্যালকুলেটর টেকনিক হয়ে গেছে, যা যা দেখাইছি, বিশেষ করে এক সমীকরণ এক আননোন সলভ করার যে পার্টটা, অর্থাৎ ওই যে যত পাওয়ারই হোক না কেন ইনিশিয়াল অ্যাজাম্পশনের পার্টটা, এটা বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি কোন ফিচারটা আমি ইউজ করছি যদি বলো, ওই যে শিফট ক্যালক দিয়ে যেটা হিসাব করে, অর্থাৎ যত সংখ্যক পাওয়ারই হোক ইনিশিয়াল একটা অ্যাজাম্পশন দিয়ে মান বের করা, কারণ ওইটাতে কোনো বাধা ধরা নাই। পাওয়ার 1 হোক, 100 হোক, 10 হোক, ওইটা সবচেয়ে বেশি ইউজফুল টেকনিক, ওইটা সবচেয়ে বেশি ব্যবহার করবা, হাতে যেন চলে আসে জিনিসটা। তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে, ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে।